আশরাফুলের মানিব্যাগে নিজের ছবি দেখে চমকে যায় মীরা। আশরাফুল সম্পর্কে মীরার স্বামী। নিজের স্বামীর মানিব্যাগে নিজের ছবি দেখে অবাক হওয়ার কিছু নেই, তবুও মীরা ভীষণভাবে অবাক হচ্ছে। বিয়ের 1 বছর পার হয়ে গেল, আজও আশরাফুল মীরাকে স্ত্রী বলে স্বীকার করেনি। ভালো করে দুটো কথা পর্যন্ত বলেনি। সেখানে ভালোবেসে মীরার ছবি মানিব্যাগে রাখবে, এমনটা হতে পারে না। আমার মানিব্যাগে নিয়ে তুমি কি করছো? দিন দিন তোমার সাহস বেড়েই চলছে। হাজারবার তোমাকে বলছি আমার জীবন থেকে চলে যাও, কিন্তু বেহায়ার মতো এখানেই পড়ে থাকো। কথাগুলো বলে আশরাফুল মীরার হাত থেকে মানিব্যাগটা কেড়ে নেয়। তারপর নিজের মতো করে চলে যায়। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে পা বাড়ালো। এসব কথা নতুন কিছু নয় মীরার জন্য। রোজ রোজ সবার অপমান সহ্য করতে করতে এখন এগুলো গা সাওয়া হয়ে গেছে। তেমন একটা কষ্ট লাগে না। কিরে নবাব জাতি, এখন ঘুম ভাঙলো নাকি তোর? সকাল থেকে আমার মেয়েটা কাজ করেই চলছে, আর তুই বরের সাথে শোয়াক করেছিলি নাকি? মা, ভাইয়ের সাথে শোয়াক করার কপাল ওর আছে নাকি? তুমি শুধু শুধু ওকে কথা শুনিয়ে দিলে। এই শোনো, আমার জন্য একটু পাস্তা রান্না করো তো। আজ সকালে নাস্তায় আমার পাস্তা খেতে ইচ্ছে করছে। কথাগুলো বলে দুইজন দুই দিকে নিজের কাজে চলে গেল। এত সময় যারা মীরাকে কথা শোনালো তারা মীরার ননদ আর শাশুড়ি। শাশুড়ি ছেলের বউকে এমন বাজে কথা বলতে পারে বলে ধারণা ছিল না মীরার, কিন্তু এখন এসব তাকে রোজই শুনতে হয়। বহুকাল ধরে প্রচলিত নিয়মে তারা বড্ড খারাপ ব্যবহার করে মীরার সাথে। আবার মীরাও ভালো মানুষের মতো মুখ বুজে সব সহ্য করে আছে। লোকলজ্জার ভয়ে মায়ের মান সম্মানের দিকে তাকিয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। সব কিছু ছেড়ে চলে যেতে চাইলে মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে বারবার। ভয়ে আত্মা কেঁপে ওঠে, সাহসী এগিয়ে যাওয়ার সাহস পায় না। চোখের কোণে জমে থাকা পানি কণাগুলো মুছে রান্নায় মন দিল মীরা, কিন্তু মনটা কিছুতেই শান্ত করতে পারছে না। আশরাফুলের মানিব্যাগে নিজের ছবিটার কথাটা বারবার মনে পড়ছে। কোথাও শুনেছিল ছেলেরা যাকে ভালোবাসে তার ছবি নিজের মানিব্যাগে রেখে দেয়। তবে কি আশরাফুল মীরাকে ভালোবাসে? মনের কোথাও যেন একচিলতে আশার আলো দেখতে পায় মীরা। স্বামীর ভালোবাসা পেতে এ আশা জেগেছে উঠেছে। প্রতিটা মেয়ের স্বামীর ভালোবাসা পেতে চায়, নিজের স্বামীকে মনের রানীর আসনে বসাতে চায়। কিন্তু বাস্তবে কজনই বা এসব পায়? কারো জীবনে বাধা পড়ে সংসার নামের দায়িত্ব, কারো জীবন চলে রুটিনের মতো। নিতান্ত ভাগ্যবতী মেয়েরা স্বামীর ভালোবাসা পায়। মীরা হয়তো সেসব মেয়েদের ভিতর নেই, তাই তার ভীষণ বড্ড বিভীষিকাময়। নানান চিন্তার মধ্য দিয়ে রান্না শেষ করলো মীরা। সময়ের আগে খাবার গুছিয়ে না দিতে পারলে আবার নানান কথা শুনতে হবে। বছরখানেক আগে মীরার বিয়ে হয় আশরাফুলের সাথে। আশরাফুল একটা কোম্পানিতে জব করতো। মীরা তখন কলেজে পড়তো, সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছিল। চোখে অপার স্বপ্ন তার। পড়াশোনা শেষ করে একটা চাকরি করবে, মায়ের সাথে একটা সাজানো বাড়িতে থাকবে। রোজ রোজ মাকে পরের বাড়িতে কাজ করতে যেতে হয়, কারো অফিস মুছতে হবে না। কিন্তু সবার সব ইচ্ছে পূরণ হয় না। রোজকার মতো সেদিনও কলেজ শেষে বাড়ি ফিরে দেখে মা সব কিছু গুছিয়ে রাখছেন। মীরাকে দেখে হাসি মুখে বললেন, তোর জন্য একটা ভালো কাজ এসেছে রে মা। ছেলে বড় কোম্পানিতে চাকরি করে। আমি যে অফিসে চাকরি করি ওই অফিসের বসের ছেলে। সন্ধ্যায় ওরা তোকে দেখতে আসবে। একটু ভালো করে রেডি থাকবি। ওরা চায় তুই যতদূর পড়াতে চাস পড়াবে। কলেজ পাশ করলে ছেলের বাপের অফিসেও চাকরি দিয়ে দিবে। তুই আর না করিস না। মীরার বিয়ে করার ইচ্ছে না থাকলেও মায়ের মুখের হাসি দেখে আর না বলতে পারল না। মাথা নেড়ে সম্মতি দিয়ে ঘরে চলে যায়। সন্ধ্যায় আশরাফুলের পরিবার মীরাকে দেখতে আসে। লাবণ্যময়ী মীরাকে দেখে হয়তো ওদের পছন্দ হয়নি, তাই কয়েকদিন পরেই মীরার সাথে আশরাফুলের বিয়ে হয়ে যায়। খুব বেশি আড়ম্বনা ছিল না বিয়েতে। মীরার শ্বশুর শাশুড়ি ননদ আর মীরার মা কয়েকজন লোক মিলে কাজী অফিসে বিয়ে হয়। অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে মীরা। মায়ের কিছুটা খরচ কমে গেল ভেবে কিছুটা স্বস্তি পায়। ভেবেছিল জীবনটা হয়তো নতুন রঙের সেজে উঠবে, কিন্তু সবার কি সব ভাবনা সত্যি হয়? বাসর রাতে আশরাফুল মীরাকে জানিয়ে দেয় বাবার কথাতে বিয়ে করছে, মীরাকে তার পছন্দ নয়। আর কখনোই সে মীরাকে বউ হিসাবে মেনে নিতে পারবে না। মীরার জন্য এটাই ভালো যেন মীরা এখান থেকে চলে যায়। কিন্তু মীরা আর কোথাও যেতে পারেনি। মা বাবা ডিভোর্স হওয়ার পর মাকে নানান কষ্ট করতে দেখেছে মীরা। বাড়িওয়ালা থেকে শুরু করে দোকানে বসে আড্ডা দেওয়ার লোক পর্যন্ত লালসায় দেখতে পেয়েছে। পাশের বা মাসের মাথায় বাড়ি পাল্টে ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে হয়েছে। এসব দেখে মীরার শৈশব অংশ, তাই নিজের গায়ে ডিভোর্সি তকমা লাগাতে বড্ড ভয় পায়। সকালে সবার খাবার শেষ হলে মীরা খেতে বসে। এ বাড়িতে লোকদের সাথে বসে খাওয়ার অনুমতি নেই তার। বাড়ির কাজের লোকের সম্মানটুকু তার নেই। কলেজ যাওয়ার
বেশ আগেই বন্ধ হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির ঘোর আপত্তি মীরার পড়াশোনা নিয়ে। এত টাকা কে খরচ করবে তার পিছনে? মাকে অবশ্য প্রশ্ন করেছিল মীরা। মীরার মা রেজিনা সোজাসাপটা বলে দিয়েছিল, বিয়ে হয়েছে, সংসার করো, পড়াশোনা করে কী লাভ? পড়াশোনা করে কী লাভ কথার উত্তর মীরা দিতে পারেনি। শুধু মনে হচ্ছিল নিজের মায়ের কাছেও বোধহয় সে বোঝা, না হলে মা কেন তাকে এমন করে বিয়ে দিয়ে দিল। খাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে রাখলো। দুপুরে রান্না বসাতে হবে। এমন সময় মীরার শাশুড়ি এসে বলল, আশরাফুলের আলমারিটা পরিষ্কার করে দিও তো, অনেক ময়লা হয়েছে নাকি? এটুকু তো খেয়াল রাখতেই পারো নাকি? সবকে আমাকে বলে দিতে হবে? মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিল। মুখে কোনো ভাষা খুঁজে পায় না। আশরাফুলের সামান্য কথাটা কি মীরাকে বলতে পারতো না? হয়তো বলতে পারতো, তাই বলেনি। রান্না চাপিয়ে আশরাফুলের ঘরের দিকে হাঁটা দিল। বাসর রাতের পর থেকে মীরা আলাদা একটা ঘরে থাকে। আশরাফুল কখনো উঁকি দিয়ে মীরাকে দেখে না। এমন জীবন থেকে বের হওয়ার রাস্তা খুঁজে চলে মীরা, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা খোলা নেই তার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দেয় সে। সব কাপড়গুলো বের করে রোদে দিয়ে আসে। নানান জিনিস ভর্তি আলমারিতে হয়ে আছে, সব কিছু মুছে গুছিয়ে রাখে। হঠাৎ করে তার নজর পড়ে একটা ডায়েরির দিকে। ডায়েরির উপরে প্রাক্তন লেখা। কৌতূহলবশত ডায়েরি খুলে নিজের ছবি দেখতে পায়। শুধুমাত্র মীরার ছবি নয়, সাথে আশরাফুল ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। কোনটা বা দুইজন হাত ধরা। আবার 5-6টা ছবির নজরে পড়ে মীরার। ডায়েরির কয়েকটা পাতা ছেঁড়া, কোথাও কিছু লেখা নেই। হয়তোবা কেউ ছিঁড়ে ফেলেছে। একটি ছবির পেছনে লেখা, তোকে কখনোই ক্ষমা করব না আমি। অজানা ভয় মীরাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। হাত পা ঠান্ডা হয়ে এসছে। এ কি সেই আশরাফুল? না না, এমনটা হতে পারে না। এলোমেলো হাতে জিনিসগুলো সাজিয়ে রাখে মীরা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। রান্নাঘর থেকে মীরার শাশুড়ি চিৎকার শোনা যায়, এই অলক্ষ্মী মেয়েটা আমাদেরও ওর মায়ের মতো ফকির বানিয়ে ছাড়বে। দেখো তো কতটা তরকারি পুড়ে ফেলছে। এই নবাবজাদি কোথায় গিয়ে হাওয়া খাচ্ছিস তুই? এই তো মা, আলমারি গুছিয়ে রাখছিলাম, দেখি কতটা তরকারি পুড়েছে। মীরাকে আসতে দেখে রেশমা বানু মীরার শাশুড়ি রান্নাঘর থেকে চলে যায়। তরকারি খুব একটা বেশি পড়ে নেই, সামান্য লেগেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কাছে মন দেয়। তরকারি ঢালতে গিয়ে বেশ খানিকটা হাত পুড়ে যায়। হাতে বড্ড জ্বালা করছে। তাড়াতাড়ি করে ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রাখে। শরীরের যন্ত্রণাটা কিছুটা কমে বটে, কিন্তু মনের ক্ষতগুলো নতুন মতো কষ্ট দিতে থাকে। দুপুরের খাওয়ার সময় মীরা শ্বশুর অদ্ভুত একটা কথা বলে বসে, আশরাফুল আবার বিয়ে করতে চায়। ছেলের জীবন এমন করে নষ্ট করতে রাজি নয় সে। মীরা অবশ্য কিছু বলে না। যার সাথে কোনো সম্পর্ক নয় তার বিয়ে নিয়ে কিসের চিন্তা। সব কাজ সেরে বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দেয় মীরা। বড্ড ক্লান্ত লাগছে তার। মীরার ঘরের জানলাটা বাইরের দিকে, ছোট্ট একটা গলিপথ দেখা যায়। জানলা খুলে দিলে সামান্য বাতাসের আশায় জানলাটা খুলে দেয়। নিজের জীবন নিয়ে বড্ড হতাশ সে। সারাদিন কাজ শেষে ক্লান্তিতে চোখ বুজে আসে। হাতের পোড়া জায়গায় বেশ জ্বালা করছে, কিন্তু কোনো ধরনের ওষুধ মীরার কাছে নেই। কারো কাছে ওষুধ চাইতে গেলে আবার নতুন করে অপমানিত হতে হবে। কি দরকার কারো কথা শোনার? একটু কষ্ট সহ্য করলেই আর অপমানিত হতে হবে না। শরীরের কষ্টের থেকে মনের কষ্টই বেশি পোড়ায় মীরাকে। নবাবজাদি সন্ধ্যাবেলা আমাদের নাস্তা না দিয়ে শুয়ে আছে। ফ্রি খাবার পেলে এরা মাথায় ওঠে। শাশুড়ি মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় মীরার। আড়মোড়া ভেঙে উঠে বসে। অনেক দেরি হয়ে গেছে, সকলের জন্য নাস্তা বানাতে হবে। কোনো রকমে চোখে মুখে পানি দিয়ে রান্নাঘরে চলে যায়। তাড়াতাড়ি করে নুডলস রান্না করে সেই সাথে চা বানায়। এর থেকে বেশি কিছু করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কিরে নবাবজাদি, সন্ধ্যাবেলা কি আর নাস্তা জুটবে না, নাকি একেবারে রাতের খাবার খেতে হবে? রাতের খাবারের নামটা শুনে মনের মাঝে ভয় জড়সড় হতে থাকে মীরার। সত্যি বলতে রাতের জন্য কিছুই রান্না করা হয়নি। তড়িঘড়ি করে টেবিলে নাস্তা সাজিয়ে রেখে রাতের জন্য রান্না বসাতে হবে। শাশুড়ি আর ননদকে নাস্তা দেওয়ার সময় আশরাফুল বাড়িতে আসে। মীরার দিকে এক পলক তাকিয়ে নিজের ঘরে চলে যায়। ছেলেটা কত কষ্ট করে এলো। এই যা তো ওর ঘরে নাস্তা দিয়ে আর শোন, একটা ডিম অমলেট করে নিয়ে যাবি। মীরা মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে আসে। আশরাফুলের জন্য নাস্তা তৈরি করে ও ঘরের দিকে পা বাড়ায়। ওই ঘরে যেতে গেলে মীরার কেমন একটা অদ্ভুত কষ্ট হয়। কত আশা করে এ বাড়িতে এসেছিল জীবনটা নতুন করে সাজাতে। ওই ঘরটাতে তো মীরার থাকা উচিত ছিল। সব জিনিস মীরার ভাগ্য পাওয়ার কথা, কিন্তু ভাগ্যদোষে মীরার ঘরের কোনো জিনিসে হাত দেওয়ার অনুমতি পায় না। নানান কথা ভাবতে ভাবতে আশরাফুলের ঘরের সামনে
চলে আসে, কিন্তু বিনা অনুমতিতে কি কারো ঘরে ঢোকা উচিত হবে? দরজার বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ে মীরা। আশরাফুল বুঝতে থাকে দরজার বাইরে মীরা দাঁড়িয়ে আছে। একমাত্র মীরা আসলে এমন কড়া নাড়ে। অন্য কেউ তো আশরাফুলকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে চলে আসে। কিছু কি বলার ছিল? আশরাফুল গলা শুনে মীরা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে করে বলে, আপনার নাস্তা। আশরাফুল এগিয়ে এসে দরজা খুলে দেয়। মীরা নাস্তার প্লেটটা জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে আসে। অথচ এই ঘরে মীরার থাকার কথা ছিল, এই মানুষটিকে একান্ত নিজের করে পাওয়ার কথা ছিল, কিন্তু তা আর হলো না। কোথায়? দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে যায়। রাতের রান্না তখনও বাকি। যে মীরার এ বাড়িতে একটা সুবিধা আছে, তা হলো নিজের পছন্দ মতো রান্না করা। রেশমা বানু কখনোই কী রান্না করতে হবে বলতে আসে না, তবে রান্নার ভুল ধরেন ঠিকই। প্রথম প্রথম মীরার বেশ অসুবিধা হতো, কখন কি রান্না করবে বুঝতে পারতো না, নানান কথা শুনতে হতো। এখন অবশ্য মীরা কিছুটা হলেও বুঝতে পারে এদের কেমন রান্না পছন্দ। 3 রকমের সবজি একসাথে ভাজি করে, সাথে কয়েকটা চিংড়ি মাছ, লাউ দিয়ে ডাল, সাদা ভাত আর মাছ ভাজি। এর থেকে বেশি কিছু রান্না করতে গেলে অনেক রাত হয়ে যাবে। রাতের খাওয়ার সময় মাছ দেখে মীরার ননদ রাগারাগি শুরু করে। সে মাছ খায় না, তবে ডাল আর ভাজি তার পছন্দের খাবার। তবুও, আম্মু দেখো এই ছোট লোকটা কী সব রান্না করছে, আমি কি মাছ খাই বলো? এখন আমি কি দিয়ে ভাত খাবো? রেশমা বড় মেয়ের সাথে তাল মিলিয়ে দিয়ে বলে ওঠেন, ঠিকই তো, মেয়েটা এখন কি দিয়ে ভাত খাবে? তোকে কি আমরা বিনা পয়সার চাকর রেখেছি যে তুই ইচ্ছে মতো সব করবি? টেবিলের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মীরা। কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। বিনা পয়সার চাকর তো মীরা। জীবনটা কেমন যেন হয়ে গেছে। রান্নার আগে কি প্রশ্ন করতো, কি রান্না করব, তাহলে তাকে কথা শুনতে হতো। আর এখন? আচ্ছা থাক মা, বাদ দে। এই ছোট লোক এসব অখাদ্য খেয়ে বড় হয়েছে, তাই ভালো কিছু রান্না করতে জানে না। আমি বরং তোর বাবাকে বলি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে। কি বলো মামুনি? মায়ের কথায় খুশিতে নেচে ওঠে লাবণ্য। লাবণী সম্পর্কে মীরার ননদ, তবে এসব সম্পর্কে যেন দূর থেকে মীরাকে উপহাস করে, আর মীরার জায়গায় যে কাজের লোকের মতো তা বুঝিয়ে দেয়। এত সময় আশরাফুল চুপ করে খাবার খাচ্ছিল, কিন্তু হঠাৎ কীভাবে বলে উঠল, আচ্ছা মা, তোমার তো আগে দিয়ে বলে দিতে পারো কে কী খাবে, কী রান্না হবে বাড়িতে। শুধু শুধু রোজ এই অশান্তি মানে কি? আর এগুলো অখাদ্য বলছো কেন? খাবারকে সম্মান করতে শেখো, নয়তো পরে খাবার নাও জুটতে পারে। ছেলের কথায় কপাল কুঁচকে আসে রেশমা বাবনুর। ছেলেটা কি বউ পাগল হয়ে গেছে নাকি? পরক্ষণে মনে পড়ে মীরাকে আশরাফুল কখনো মেনে নেয়নি, তাহলে কেন ওর পক্ষ হয়ে কথা বলবে? নানান চিন্তা মাথার ভিতর জট পাকিয়ে যেতে থাকে। আম্মু আব্বুকে কল দিয়ে বলো বিরিয়ানি আনতে। কোনো এক অজানা চিন্তায় ডুবেছিল রেশমা বনু। মেয়ের কথায় চমকে উঠলেন। হ্যাঁ মা, বলে দিচ্ছি। এই মেয়ে এভাবে সংসারে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা নিজের কাজে যা। মীরা মাথা নিচু করে স্থান ত্যাগ করে। মাঝে মাঝে মনে হয় মেয়েটা বড্ড নিচু করা হয়ে যাচ্ছে, কিন্তু একার ভরসা না হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে রান্নাঘরে বসে কোনো রকমে রাতের খাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে সাজিয়ে রাখে। হাতের পোড়া জায়গাটা বেশ জ্বালা করছে। রাতের রান্নার সময় আবারও একটু ছ্যাঁকা লেগেছে। ব্যথার জায়গাতে হয়তো বেশি ব্যথা পাওয়া যায়। নিস্তব্ধ শহর, শহরের অলিতে গলিতে কোথাও কোনো আওয়াজ শোনা যায় না। আকাশে চাঁদ নাই, তবে কয়েকটা তারা মিটমিট করে জ্বলছে। মীরা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কেন জীবনটা এমন হলো তার? সে কি মা বাবার সাথে সুন্দর একটা জীবন পেতে পারতো না, যেমনটা লাবণী পেয়েছে? হয়তো বাবা মা একসাথে থাকলে তার জীবনটা এমন গোছানো হতো, কিন্তু সেসব আর পাওয়া হলো কোথায়? মীরার চোখের পানি যেন থামতে চাইছে না। হাতে বড্ড জ্বালা করছে, মনের মাঝেও বড্ড পুড়ছে। এমনভাবে পার হতে হতে কখন যেন চোখের পাতায় ঘুম চলে আসে মীরার। সব কষ্ট থেকে একটু মুক্তি মেলে তার। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় মীরার। অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেনি, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেয়। চুলায় রান্না বসিয়ে বাড়ির সামনের দিকে ছুট লাগায়। কয়েকটা ফুল গাছ আছে বাড়ির সামনে, মীরা নিজেই লাগিয়েছে। ছাদের উপরে বেশ বড় ফুলের বাগান আছে আশরাফুলের। সেখান থেকে ফেলে দেওয়া গাছগুলো অযত্ন করে বড় করে তুলছে। এই বাড়িতে আপন বলতে এই গাছগুলো। ঘরের আশেপাশে গাছগুলো লাগাতে চেয়েছিল মীরা, যাতে গাছগুলোকে একটু সময় কাটাতে পারে, কিন্তু শাশুড়িমায়ের ঘোর আপত্তি ছিল বলে বাড়িতেই লাগাতে হয়েছে। সারাদিন রাস্তার লোকজন সাথে থাকে বলে খুব একটা যাওয়া হয় না সেখানে। শুধু সকাল বিকাল গাছে পানি দিয়ে আসে। গাছে পানি দিয়ে এসে সকালে সব কাজগুলো একে একে শেষ করে লাবণীর জন্য পাস্তা রান্না করে। মেয়েটা সকালবেলা পাস্তা না পেলে কোনো কথা বলে না। রান্না শেষ করতে করতে প্রায় 9টা বেজে। টেবিলে খাবার সাজিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। সকাল সকাল কারোর সাথে কথা শুনতে ইচ্ছে করছে না আজ। হাতটা বড্ড বেশি কষ্ট দিচ্ছে। পানি লেগে হয়তো বেশি জ্বালা করছে। ঘরে ঢুকে বিছানায় বসে পড়ে। ক্লান্ত করে
যাচ্ছে শরীরটা, ক্ষুধা লেগেছে একটু একটু। হঠাৎ চোখ পড়ে যায় জানলার দিকে। জানলার পাশে কিছু একটা রাখা মনে হচ্ছে। সকালবেলাটা জানলা খুলে রেখেছিল মীরা। কে কি রেখে গেছে কে জানে। মীরা কাছে গিয়ে দেখতে পায় একটা মলম, এক পাতা ন্যাপা ট্যাবলেট আর একটা চিরকুট। তাতে সাজানো অক্ষরে লেখা আছে, নিজের যত্ন নিতে শেখো। বড্ড অবাক হয় মীরা, কে করতে পারে এমন কাজ। হঠাৎ মনে পড়ে সকালে গাছে পানি দেওয়ার সময় একটা ছেলেকে মীরাকে লক্ষ্য করেছিল বারবার। কয়েকবার মীরার হাতের দিকে তাকিয়েছিল। মীরা দেখতে পেয়ে ওড়না দিয়ে হাতটা ঢেকে ফেলেছিল তখন। তাহলে কি সেই ছেলেটা এই কাজ করছে? ভাবতেই মীরার নিঃশ্বাস ঘন হয়ে আসে। কেমন অস্থির লাগছে যেন। তবু হাতে ওষুধটা লাগিয়ে নেয়, যদি কিছুটা কষ্ট লাঘব হয় এ আশায়। এই মীরা, এদিকে শোন তো। রেশমা বানুর গলা পেয়ে খাবার ঘরের দিকে পা বাড়ায় মীরা। দূর থেকে একজোড়া চোখের মালিক মীরার কর্মকাণ্ড লক্ষ্য করছিল। সে কথা মীরার অজানা। খাবার টেবিলে মীরার শ্বশুর, শাশুড়ি, লাবণী আর আশরাফুল বসে আছে। সকলে নিজেদের মতো খাবার খাচ্ছে। মীরা ওদের কার কি প্রয়োজন লক্ষ্য করছে। কেন যে এরা মীরাকে বাড়ির বউ করে নিয়ে এসেছিল ভেবে পায় না সে। মাঝে মাঝে মায়ের কাছে জানতে ইচ্ছা করে, এদের সবাইকে প্রশ্ন করতে ইচ্ছে করে, অসহায় বলে কি যা খুশি তাই করবে আমার সাথে। কিন্তু গলাটা বারবার গলার কাছে সে আটকায় দেয়। নিজের মাই যখন মেয়ের কথা শুনতে চায় না, কষ্ট বুঝতে চায় না, সেখানে অন্য মানুষ বা এসব করবে। খাবার মুখে দিতে দিতে রেশমা বানু বললেন, সন্ধ্যায় ওদের বাবার অফিস থেকে কয়েকজন লোক আসবে। সব কিছু গুছিয়ে ভালো কিছু রান্না করে রাখবে, ওদের যেন কোনো অসম্মান বা অযত্ন না হয়। আজমল সাহেব অফিসের একজন লোক আসবে শুনে মীরার চোখ আশায় জল করে ওঠে। আবেগের বশে বলে, কি মাও কি আসবে? মীরার কথাটা শুনে যেন এখানে কেউ আশা করেনি। লাবণী পুরো না পাস্তা পুড়তে পুড়তে বলে, তোমার মা বাবার অফিসে কি চাকরি করে? ও হ্যাঁ, আয়ার কাজ করে। তাকে কেন আমাদের বাড়িতে দাওয়াত করে আনতে যাব? থার্ড ক্লাস লোকজন। তাহলে সেই থার্ড ক্লাস লোকের মেয়েকে কেন এ বাড়ির বউ করে এনেছো? ফ্রিতে কাজের লোক হিসাবে? যখন নিজেকে এমন পরিস্থিতিতে যাবে তখন শুধু লোকের অফিসে নয়, লোকের পায়ের জুতোও মুছবে। মীরার কথায় সকলে চমকে যায়। মীরা এমন জবাব দিতে পারে কেউ আশা করেনি। রেশমা বানু কর্কশ গলায় বলে ওঠে, এই মেয়ে, তুই ভদ্রতা জানিস না? আমার মেয়েকে এভাবে অভিশাপ দিচ্ছিস? তোর মা তোকে কিছুই শেখায়নি দেখছি। মায়ের নামে কোনো প্রকার বাজে কথা মীরার সহ্য হয় না। যে মা তাকে একা হাতে মানুষ করেছে, তাকে নিয়ে কেউ বাজে কথা বললে কাউকে ছেড়ে কথা বলার মেয়ে মীরা নয়। অসহায় হতে পারে, তবে বোবা তো নয়। ঝাঁঝালো কণ্ঠে কিছু বলতে যাবে এমন সময় আশরাফুল বলে ওঠে, মা, অন্যের মেয়েকে শিক্ষা না দিয়ে নিজের মেয়েকে ভদ্রতা শেখাও, কাজে লাগবে। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল আশরাফুলের দিকে। এই লোকটা কখনো কখনো বড্ড বেশি সাপোর্ট করে মীরাকে। কারণটা খুঁজে পায় না মীরা, তবে বেশ ভালো লাগে। মনের কোণে আশার আলো ফুটে ওঠে। কিন্তু পরে কোনো এক দমকা হওয়ার মাঝে আলোটা হারিয়ে যায়। আজমল সাহেব সচরাচর মীরার ব্যাপারে কথা হলে কিছু বলেন না। আজ কি মনে করবে বললেন, ওর মা আসবে। সবাইকে বলেছি সব কিছু রেডি রাখো। মীরার চোখ আজ খুশিতে অশ্রু। কতদিন বাদে মাকে দেখতে পাবে। বিয়ের পর মাত্র কয়েকবার মায়ের সাথে দেখা করার সুযোগ পেয়েছে। বহুদিন পর মাকে দেখতে পাবে। আজ মা আসলে তার কাছে প্রশ্ন করবে, কেন বিয়ে দিয়েছিল তাকে, কী জন্য এত কষ্ট তার জীবনে। চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিজের কাজে মন দেয়। হাতে সামান্য ব্যথা করছে, তবুও রেশমা বানুর কাছে কী কী রান্না করতে হবে জিজ্ঞাসা করতে যায়। লাবণী আর রেশমা বানু তখন সন্ধ্যায় কে কী পড়বে তাই নিয়ে আলোচনায় করতে ব্যস্ত আছে। দরজায় কড়া নাড়ে মীরা, কী কী রান্না করব আর কতজন লোক আসবে যদি একটু বলতেন গুছিয়ে রাখতাম। দেখেছো মা, নিজের মা আসবে বলে কাজের মেয়ের তারা। এই মেয়ের, তোর মা তোর কাছে আসলে কি তুই কিছু করতি না? আশরাফুলের কথায় সবাই চমকে যায়। বেশ কয়েকদিন ধরে এই ছেলের মাঝে পরিবর্তন দেখতে পাচ্ছে রেশমা বানু। ছেলের কথায় কথায় এই মেয়েকে সাপোর্ট করছে। ব্যাপারটা খুব বেশি ভালো লাগছে না তার। পুরুষ মানুষের মন সুন্দরী মেয়ের দেখলেই তো গড়ে যাবে। বলা বাহুল্য, মীরা যথেষ্ট সুন্দরী। সুন্দরী না হলে আশরাফুলের সাথে বিয়ের প্রস্তাব কখনোই পেত না। আজকাল লোকজন সাদা চামড়ার কাছে বড্ড দুর্বল। মুখে যাই বলুক না কেন, নিজেরা দেখতে যেমনই হোক না কেন, তাদের পছন্দ লম্বা ফর্সা মেয়ে। আমিও নিজে এর ব্যতিক্রম নই। আশরাফুল, তুমি আজকাল এই মেয়ের হয়ে কথা বলছো যে, তোমার থেকে আমি এসব আশা করিনি। রেশমা মনের কথায় আশরাফুলের দিকে চোখ তুলে তাকায় মীরা। আশরাফুল শান্ত হয়ে দাঁড়িয়েছে, চোখে মনে কোনো হিংস্রতা নেই। সে শান্ত গলায় বলল, তাহলে কি আশা করো তুমি মা? আমি ওকে কথায় কথা অত্যাচার করি, ওর গায়ে হাত তুলি? রেশমা মনে কোনো জবাব দিতে পারে না। মীরা মিনমিন গলা বলে, আমার জন্য আপনার কিছু বলতে হবে না। আমি
কথা শেষ করতে পারে না মীরা। তার আগে আশরাফুল বলে ওঠে, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। তোমার বিষয়ে কোনো কথাই বলিনি প্রথমে। আমি শুধু লাবণীর কাছে জানতে চাইলাম মা গেলে ও কিছু করতো কিনা। যাই হোক, বাজার করতে হবে তাই লিস্ট নিতে এসেছি। লাবণী হয়তো ভাইকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আশরাফুল সে সুযোগ না দিয়ে চলে গেল। চোখ মুখ ঘুঁচকে মীরার দিকে চেয়ে রইল সে। রেশমা বানু নিজের হাতে লিস্ট বানিয়ে মীরাকে দিয়ে দিল। যাওয়ার আগে কড়া গলায় বলল, রান্না জানি ভালো হয়, লোকের সামনে জানি মান সম্মান থাকে আমাদের। আর হ্যাঁ, তোর ভালো কাপড় আছে তো? মীরা মাথা নাড়িয়ে না বলে দেয়। সত্যি বলতে তার ভালো কাপড় নেই। বিয়েতে যেসব কাপড় পেয়েছে তাই এতদিন ধরে পরে আসছে। অভাব অনটন বড় হয়। মীরা খুব ভালো করে জানে কি করে একটা কাপড় বহুদিন ধরে ব্যবহার করতে হয়। আশরাফুল বাজার থেকে ফিরে আসে, সাথে একজন লোক আছে। এত পরিমাণ রান্না মীরা একা কখনো শেষ করতে পারবে না মীরা জানে না। আজকের মেনুতে ইলিশ মাছ ভাজা, পোলাও, রোস্ট, গরুর গোশত, ডিম আর সালাড। সাথে অন্য কিছু আছে কিনা দেখতে হবে। ৬টা বড় বড় ব্যাগ ভর্তি বাজার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:30 বাজে। সন্ধ্যার আগে সব রান্না শেষ করতে হবে। শাশুড়ি মায়ের কড়া নির্দেশ, লোকজন সামনে কাজ করা যাবে না। একটা শাড়ি পরে ঘুরঘুর করতে হবে। লোক দেখানো সংসার কি না? মীরা ভেবেছিল মাছ কেটে ধুয়ে রেখে দিবে আর মশলা পিষে রাখবে, তারপর গোসল সেরে বাকি সব রান্না করবে। কিন্তু আশরাফুল দেখলো মাছগুলো বাজার থেকে কেটে এনেছে। ৩৫ জন মানুষের রান্না একা করা সহজ ব্যাপার না। আস্তে আস্তে একা হাতে সব কাজ শেষ করতে থাকে মীরা। রান্না শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। কাজের চাপে গোসল করার সুযোগটুকু পায়নি সে। রেশমা বানু আর লাবণী ঘরের সব কিছু গুছিয়ে রেখেছে, প্লেট ধুয়ে সাজিয়েছে, তবে রান্নার কোনো কাজে হাত লাগায়নি। সব রান্না শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। মীরা তড়িঘড়ি করে গোসল করতে চলে যায়। রেশমা বানু মীরার খাটের উপর একটা শাড়ি রেখে গেছে, সাথে কিছু গহনা। লোকের সামনে ভালো সাজতে মানুষ সাজ কি না করে। একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে চলে যায় মীরা। গোসল শেষ করে শাড়িটা গায়ে জড়িয়ে নেয়, গহনাগুলো পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে যেন নিজেকেই চিনতে পারে না। এত সুন্দর লাগে মানুষকে সাজলে হয়তোবা। মীরার মাথায় হিজাবটা জড়িয়ে নেয়। কত লোক আসবে তাদের সামনে খোলা চুলে থাকতে চায় না। এত সুন্দর করে সাজায় পরে নিজেকে দেখে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মীরার। সব আয়োজন শেষ, বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। মীরা দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়ের অপেক্ষায়। সবার পেছনে মীরার মা হেঁটে আসছে। পা যেন চলতেই চায় না তার। মেয়ের সামনে দাঁড়াতে চায় না মোটেই। মাকে দেখতে পেয়ে মীরা তাকে জড়িয়ে ধরে। অবদ্ধ চোখের পানি যেন বাদ মানতে চায় না। রেশমা বানু কপাল কুঁচকে তাকিয়ে থাকে ওদের দিকে। দাওয়াতে আসা লোকজন সব জানলেও নতুন করে অবাক চোখে তাকায়। মীরা সব দেখতে পেয়ে চোখ বন্ধ করে থাকে। সকলে নিজের কাজে ব্যস্ত। মীরা মায়ের সাথে গল্প করছে। এমন সাথে মেয়েকে দেখে মায়ের চোখ জুড়িয়ে যায়। হঠাৎ রেশমা বানু মীরাকে ডেকে নিয়ে যায়। দুইজন মহিলাকে কিছু খাবার দিয়ে আসতে বলে। তারা পাশের ঘরে বসে গল্প করছে। মীরা খাবারের থালা সাজিয়ে ওনাদের দিকে যায়। আচ্ছা, এত বড়লোক পরিবারে এরা? বস কেন আমাদের অফিসের আয়ার মেয়েকে বিয়ে করলো বলো তো? এরা তো ধনী পরিবারের, ভালো মেয়েকে ছেলের বউ করতে পারত। আরে তুমি তো নতুন তাই জানো না, আমাদের অফিসের একটা কথা গুজব আছে। বস নিজের দোষ চাপা দিতে নাকি আয়ার মেয়েকে বউ করেছে। মহিলা দুজন উৎসুক হয়ে একে অপরের সাথে কথা বলে। মীরার পা যেন ঘরের ভেতরে যেতে চায় না। বড্ড জানতে ইচ্ছে করছে কেন তাকে এই বাড়ি বউ করে এনেছে। কী দোষ চাপা দিতে তার জীবনে এত কষ্ট নেমে এসছে। মহিলা দুজন উৎসুক হয়ে একে অপরের সাথে কথা বলছে। মীরার পা যেন ঘরের ভিতরে চায় না। মীরা ঘরে প্রবেশ করে না, বাইরে দাঁড়িয়ে থেকে। মহিলা দুজন নিজেদের মতো করে কথা বলতে ব্যস্ত। আমাদের স্যারের নাকি ওই আয়ার দিকে কুনজর ছিল। একদিন ফাঁকা অফিসে স্যার ওর সাথে খারাপ কিছু করতে যায়, কিন্তু আয়া রাজি হয় না, সবাইকে বলে দিতে চায়। পরে ওই আয়ার মুখ বন্ধ করতেই ওর মেয়েকে ছেলের বউ বানিয়ে এনেছে, যাতে ওর মুখ বন্ধ থাকে। কী রে, এই ব্যাপার? আচ্ছা, এত বড় বাড়ি, স্যারের এত বড় পদে চাকরি, কিন্তু একজন কাজের লোকও দেখলাম না তোরে। পরে চাকরি করে, বেতন আমাদের থেকেও বেশি হলেও কোম্পানির মালিক তো না। কোম্পানির মালিক বিদেশে থাকে, দেশে এই কোম্পানি উনি দেখাশোনা করো। ও তাই বল, আমি তো ভাবলাম ওনার নিজের কোম্পানি। আরে না, এত বড় কোম্পানির মালিক হলে তো রাজপ্রাসাদ বানাতো, দাসদাসী থাকতো। হ্যাঁ, তবে যাই বলো, ভাব কিন্তু রাজাদের মতো। মহিলা দুজন হেসে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু মীরার চোখের পানি। মায়ের সম্পর্কে এমন কথা সে কখনো আশা করেনি। মা নিজের সম্মান বিক্রি করে তাকে বিয়ে দিয়েছে, ব্যাপারটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। মীরা ঘরের ভেতরে প্রবেশ করে, মুচকে হাসি দিয়ে ওনাদের উদ্দেশ্যে বলে, আপনাদের জন্যই নিয়ে এলাম, কিছু লাগলে বলবেন, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? দুইজন মহিলা মুচকি মুচকি হাসছে, একজন অন্যদিকের চোখের ইশারায় কিছু বলছে, মীরাকে দেখতে বলছে।
সেসব মীরার চোখ এড়ায়নি। তবে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এসে মায়ের কাছে আজ সব কিছু জানতে হবে। সারা জীবন এই নরক যন্ত্রণা সহ্য করা থাকা নেহাত বোকামি। বাড়ির সবাই নিজের কাজে ব্যস্ত। রেশমা বানু, লাবণী, আশরাফুল সকলে সাথে কথা বলছে। এরা কত সুন্দর সকলের সাথে হেসে হেসে কথা বলছে, অথচ মীরার সাথে কখনো একটু হেসে কথা বলে না। ৩৫ জন মানুষের রান্না মীরা একা হাতে করেছে, একটু খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। ৩৫ জন মানুষের রান্না কি কম কথা? অল্প অল্প করে বারবার রান্না করেছে, পাছে রান্না খারাপ হয়ে যায় যদি। এ বাড়িতে সব রান্না মীরা একা হাতে করলেও কখনো এতজন লোকের খাবার একসাথে রান্না করা লাগেনি। আগে বাড়িতে একজন সাহায্যকারী মহিলা ছিল, মীরা আসার পর তাকে বাদ দিয়ে দিয়েছে। মীরার খাওয়ার খরচ আছে, মহিলাকে বেতন দিলে নাকি টাকা কম পড়ছে। হাস্যকর। মীরা বুঝছে না যে এবারে বিনা পয়সায় কাজের লোক বারবার এ জীবন থেকে চলে যেতে চেয়েছে, কিন্তু কার কাছে যাবে সে? মাকে যতবার বলছে আমি থাকতে চাই না, মায়ের একটাই কথা, উত্তর, মানিয়ে নাও, ঠিক হয়ে যাবে। একজন মানুষ একা ঘুরে দাঁড়াতে হলে দেওয়ালে ফিট থেকে যেত, নয়তো কারো পক্ষে একা ঘুরে দাঁড়ানো সম্ভব না। মচকে যাওয়া লতাকে যেমন ডালের সাহায্যে সোজা করে দেওয়া হয়, মানুষের বেলাও একজন মানুষের প্রয়োজন যে তাকে বুঝতে পারবে। ভেঙে যাওয়া গাছে তো নতুন করে পাতা জন্ম ওঠে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ একাই ঘুরে দাঁড়াতে পারে? মা, আমার সাথে একটু ঘরে চলো না প্লিজ। কতদিন তোমার সাথে ভালো করে কথা বলি না। এদিকটা ওনারা নিজেরাই দেখছে তোমার আমার প্রয়োজন হবে না। রেজিনা বানু মেয়ের কথার মতো মেয়ের সাথে যায়। মেয়ে ছাড়া কেউ নেই তার। আধা পুরনো চাদর বিছানো বিছানায় মা মেয়ে বসে আছে। মায়ের চোখে মুখে নিষ্প্রাণ মলিনতার ছাপ, মেয়ের চোখে মুখে কৌতূহল, হাজার প্রশ্ন। মা, আমাকে এখানে বিয়ে কেন দিয়েছ? তোর ভালোর জন্য। আমার মেয়ে এত বড় বাড়ির বউ হবে, সুখে সংসার করবে। কোনো মা চায় না এমন। তাচ্ছিল্য হাসি হাসে মীরা। তারপর বলে ওঠে, নিজের সম্মান বিক্রি করে মেয়েকে বিয়ে দিতে হলো মা? তোমার মেয়েকে কি কেউ বিয়ে করতো না? রেজিনা বানু চোখ ছোট হয়ে যায়, তাড়াতাড়ি করে উত্তর দেয়, এসব কি বলছিস তুই? কেউ কি তোকে কিছু বলেছে? না, আমাকে কেউ কিছু বলেনি, তবে শুনেছি। আমি যা শুনেছি তাই কি সত্যি মা? রেজিনা বানু কোনো উত্তর খুঁজে পায় না, কোনো এক অজানায় ভাবনায় ডুব দেয়। ছোটবেলায় বাবা শখ করে নাম দিয়েছিল রেনু। জীবনটা আর রেনুর মতোও কেটেছে, এক ফুল থেকে অন্য ফুলের খোঁজে। তার স্পর্শে ফুল থেকে ফল হয়েছে বটে, তবে তার কোনো মূল্য হয়নি। বিয়ে 4 বছরের মাথায় তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে অন্য মেয়ের হাত ধরে। কারণটাও ছিল বড্ড অদ্ভুত। বিয়ে 4 বছর পর মীরার যখন 2 বছর বয়স, তখন এক মহিলাকে বিয়ে করে তার স্বামী আনে মীরার বাবা। সুন্দরী মহিলা ছিল, অঢেল সম্পত্তি। তার স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি, একাই থেকেছে। কোনো সন্তানও ছিল না তার। মীরার বাবা ওই মহিলার বাড়িতে দারোয়ানের চাকরি করত। সামান্য বেতনের হলেও ছোট্ট সংসার বেশ ভালোই চলে যেত। সুখের কোনো অভাব ছিল না, কিন্তু লোভ লালসা মানুষের মনে বাসা বাঁধলে সুখ জিনিসটা হওয়া মিলিয়ে যায়। সুঠাম গঠনের অধিকারী মীরার বাবাকে দেখে কখনো দারোয়ান মনে হতো না। পেশিবহুল চেহারা, ফর্সা দেহ, যে কোনো রমণীর তার সৌন্দর্য ছুঁয়ে দেখতে চাইবে। ওই মহিলাও এমন শখ জেগেছিল মীরার বাবাকে নিজের করে পেতে পাওয়া। সে বৈধ অবৈধ যেভাবেই হোক, মীরার বাবাকে তার চাই। বারবার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কখনো মীরার বাবার মন গলাতে পারেনি। অবশেষে সম্পত্তির লোভ দেখানো শুরু করে। তাকে বিয়ে করলে সব কিছু লিখে দেবে মীরার বাবাকে। মীরার বাবাও যেন লোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত এমন অঢেল সম্পত্তির মালিকানা অর্জন করার সহজ উপায় আর কোথাও পাওয়া যায় না। রেজিনা রেনুকে তালাক দিয়ে ওই মহিলাকে বিয়ে করে নেয়। সেই থেকে জীবন তাকে স্রোতের মতো ভাসিয়ে নিয়ে চলছে। কী এত ভাবছো মা? আমার কথার উত্তর দাও। মেয়ের কথায় অতীতের স্মৃতিচারণ বন্ধ করে সে। চোখ তুলে মীরার দিকে তাকায়। কৌতূহলী চোখ। মীরা তার দিকে তাকিয়েছে। কোনো উত্তর খুঁজে পায় না রেজিনা রেনু। চোখ বন্ধ করে রাখে, তবুও বন্ধ চোখের সামনে ভেসে ওঠে কুৎসিত কালো একদিন। সেদিনটা ছিল চারিদিকে কালো মেঘে ঢাকা। থেমে থেমে বৃষ্টি পড়ছে। বিকেল 4টায় যেন সন্ধ্যা নেমে এসেছে ধরণীতে। অফিসের সবাই বাড়িতে রওনা দিয়েছে শুধু রেজিনা রেনু, আজমল সাহেব, দারোয়ান, নীরব মিয়া আর কুসুম বিবি বাদে। আজমল সাহেব কী সব কাজ করছিল তখন। অফিসের বস কাজ শেষ করে বাড়ি না যাওয়া পর্যন্ত কি নিম্নপদস্থ কর্মচারীরা ছুটি মেলে নাকি? সেই জন্য এরা তখনও অফিসে নিজের কাজ করছে। এমন সময় আজমল সাহেব কুসুম বিবিকে ডাক দেয়, আমাকে এক কাপ চা দিয়ে যা তো, মাথাটা বড্ড ধরেছে। কুসুম বিবি তখন 2 বছর ছোট্ট বাচ্চাকে দুধ খাওয়াতে ব্যস্ত। বাড়িতে ফিরতে দেরি হচ্ছে বলে 12 বছর বয়সী তামান্না ছোট্ট বাচ্চাকে নিয়ে মায়ের কাছে এসেছে। কিছুতেই কান্না থামছে না ছেলেটার।
ক্ষুধার জ্বালায় বড্ড কাটছে, ঘরে দুধ নেই বলে খাওয়াতে পারিনি। অফিস তার থেকে ওনাদের বাড়ি দেখা যায়, তাই তেমন সমস্যা হয়নি। কুসুম বিবি ওই পাশের ছেলেকে নিয়ে ব্যস্ত, তাই রেনু চায়ের কাপ হাতে আজমল সাহেবের দরজায় কড়া নাড়ে। আসবো স্যার? হ্যাঁ, ভেতরে এসো। স্যার, আপনার চা। আজমল সাহেব চোখ তুলে তাকায়। রেজিনা টেবিলে চা রাখছে, গলার কাছে সামান্য খোলা। শহীদ দেখা যাচ্ছে। কি সুন্দর ফর্সা গলা, কোমলতায় ভরা। মনের মাঝে হিংস্র সাপটা ফনা তুলে ওঠে আজমল সাহেবের। রেজিনা রেনু ফর্সা, সুন্দরী, একদম মীরার মতো, দেখলে কেমন লোভ জাগে। আজমল সাহেব খপ করে হাতটা ধরে পেরে রেজিনা রেনুর। এ কি স্যার, কি করছেন আপনি? তুই বেশ সুন্দর রে, আজ সন্ধ্যায় তুই আমার সাথে থাক, টাকা পাবি, সেই সাথে মজাও পাবি। শুনেছি তোর বর নেই বহু বছর। না, আমি এসব করতে পারবো না, আপনি আমার হাত ছেড়ে দেন। ও শোন তো, এদিকে আয়। আজমল সাহেব চেয়ার ছেড়ে উঠে পড়ে। তার এক হাত তখনও রেজিনা রেনুর হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে। রেজিনা রেনু তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আজমল সাহেব তাকে ছাড়তে চাইছে না। অপর হাত দিয়ে রেজিনা রেনুর আঁচল টান দেয়। রেজিনা আঁচল টান দিতে রেজিনা চিৎকার দিয়ে ওঠে। রেজিনার আঁচল ছেড়ে মুখ চেপে ধরে আজমল। আমি তোরে অনেক টাকা দিব, একটা সন্ধ্যায় তো মাত্র। না রাজি হলে তো চাকরি খেয়ে নিব কিন্তু। না স্যার, চরিত্র বিক্রি করলে অনেক আগেই মেয়েকে নিয়ে ভালো থাকতে পারতাম। অফিসের বসদের শরীর দিলে বেশ সহজে চাকরি করতে পারতাম, কিন্তু আমার কাছে চরিত্র আগে। আপনি আমাকে ছেড়ে দেন, আপনার চাকরি আমি করব না। সবাইকে বলে দিব আপনার অসভ্যতামির কথা। আজমল সাহেবের মনের মাঝে জেগে ওঠা ফনা তুলে সাব রেজিনা রেনুকে ছাড়তে চাইছে না। বিষাক্ত ছোবল বসিয়ে দিতে চাইছে। বহুদিন ধরে এ নারীকে দেখে চলেছে। অদ্ভুত সুন্দর তার শরীরের গঠন, দেখলে বিষাক্ত মনে লালসা জেগে ওঠে। এমন সময় কুসুম বিবির গলা শোনা গেল। স্যার ডেকেছিলেন আমাকে? আজমল সাহেব রেজিনা রেনুর হাত ছেড়ে দিয়ে নিজের চেয়ারে বসে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো রুমাল দিয়ে মুছতে থাকে। রেজিনা রেনু দৌড়ে বেরিয়ে আসে। কুসুম বিবি দরজার পাশে কৌতূহল চোখে দাঁড়িয়ে থাকে। আজমল সাহেব রেজিনা রেনুর হাত ছেড়ে দিয়ে তারপর রেজিনা রেনুর কাছে যায়। রেজিনা রেনুর হাতে আঁচড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে, লাল হয়ে গেছে। আপা, আমাকে এক গ্লাস পানি দেন তো। হাঁপাতে হাঁপাতে কথাটা বলে রেজিনা। কুসুম বিবি এক গ্লাস পানি তার সামনে ধরে। কুসুম বিবির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু শেষ করে। তারপর মনমরা হয়ে বলে, আমি আর এই অফিসে চাকরি করব না আপা। আপনার জানাশোনা কোনো কাজ আছে? বেতন অল্প হলেও চলবে। কেন চাকরিটা করবা না কেন? এটা তো বেশ ভালো চাকরি, বেতনও ভালো। আমার চাকরি লাগবে না, নিজের মান সম্মান সবার আগে। বিড়বিড় করে কথাগুলো বলে রেজিনা রেনু। সে ভেবেছিল কথাগুলো কুসুম বিবি শুনতে পায়নি, কিন্তু কথাগুলো ঠিকই কুসুম বিবির কর্ণগোচর হয়েছিল। পরের দিন আর অফিস আসে না রেজিনা, বাড়িতেই বসে থাকে। আজীবন নিজের সম্মান বাঁচিয়ে এসেছে। একা মেয়ে হয়, সবাই বারবার সুযোগ নিতে চেয়েছে। শকুনের নজর থেকে নিজেকে আগলে রেখেছে, সেই সাথে মেয়েকেও। জীবনে চলার পথে বারবার পড়ে গেছে, আবার উঠে দাঁড়াচ্ছে। এবার কেন পারবে না? এতবার উঠে দাঁড়াতে পারলে এবারও নিশ্চয় পারবে। এদিকে অফিসে আজমল সাহেবের চিন্তার শেষ নেই। সারা অফিস জুড়ে কালকের গুঞ্জন, সত্যি কথার সাথে মিথ্যে কথা মিশিয়ে নানান গল্প। কেউ কেউ বলছে আজমল সাহেব নাকি রেজিনা রেনুকে ভোগ করেছে, অনেক টাকা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। কারো মতে রেজিনা রেনু লজ্জায় আর অফিসে আসে না। কুসুম বিবি নাকি নিজের চোখে সব দেখেছে। সময় যাওয়ার সাথে সাথে সমালোচনার মাত্রা বাড়তে থাকে। আজমল সাহেবের সামনে কিছু না বললেও পেছন থেকে সব কথাই কানে আসে। শিউলি আপা শোনো, আমি ভাবছি চাকরিটা ছেড়ে দিব। যে স্যারের নজর আয়ার উপর পড়তে পারে, তার নজর এই আমি পড়বো না, এটা কি হতে পারে? আরে এসব কি বলছো? চাকরি কেন ছাড়বে? বরং তোমার রূপের সুধা দিয়ে প্রমোশন করিয়ে ফেলো। আজমল সাহেবের অগোচরে দুইজন মহিলা কর্মচারী কথোপকথন। আজমল সাহেব আড়ালে বলেছে কথাগুলো, তবুও আজমল সাহেবের কানে এসে পৌঁছায়। সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না আজমল সাহেব। ওদের চোখ এড়িয়ে নিজের কেবিনে গিয়ে বসে পড়ে। এমন চলতে থাকলে ওনার নিজের চাকরি থাকবে না, আর মান সম্মানের কথা না হয় নাই বললাম। কোম্পানির মালিক বড্ড ভালো মানুষ, মেয়েদের অনেক বেশি সম্মান করেন। কোনোভাবে এ কথা তার কানে গেলে আজমল সাহেব চাকরি থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবেন না। অফিসে আজমল সাহেবের পদটা দখল করতে চায় এমন লোকের অভাবও নেই। টেনশনে মাথা ফেটে যাওয়ার অবস্থা তার। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আজমল সাহেব। নিজের লালসার বশ করতে পারলে আজ এই দিন দেখতে হতো না। অনেক বেশি ভাবছে তো সে, কিন্তু ভাবনাটা অস্বাভাবিক কিছু না। সেবার একজন
তার নিম্নপদস্থ কর্মচারীকে খারাপ প্রস্তাব দিয়েছিল। সেই ঘটনা মালিকের কানে গেলে তাকে সাথে সাথে চাকরি থেকে বের করে দেয়। কারো কোনো কথা শোনেনি। সেই সাথে আজমল সাহেবকে কড়া হুকুম দেয়, এসব কাজ দ্বিতীয়বার কেউ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে সবাই নিজের যোগ্যতা দিয়ে কাজ করবে, কেউ কারো লালসার হাসিল করা বস্তু নয়। এখন যদি এই মালিক যদি জানতে পারে আজমল সাহেব অফিসের আয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, তাহলে তার কি দশা করবে ভাবতেই ভয়ে কলিজা হয়ে আসে ঠান্ডা। আজমল সাহেবের চোখ বন্ধ করে চিন্তা করতে থাকে, কি করে সব সামাল দেওয়া যায়। ব্যাপারটা এমনভাবে ধামাচাপা দিতে হবে যেন কারো কিছু বলার না থাকে। অনেক চিন্তা করে অফিসের দারোয়ানকে ডেকে পাঠায়। স্যার, ভিতরে আসবো? আসো। আচ্ছা, আমাদের অফিসে আয়া কি যেন নাম? বিদ্রুপ মুখে বেঁকে আসে নীরব মিয়া। কাল বিকেলে যার হাত ধরে টানাটানি করেছিলেন, আজ তার নামটাই ভুলে গেছেন। কত নাটক করতে পারে মানুষ। ইচ্ছে করে কয়েকটা কথা শুনিয়ে দিতে, তবু চাকরির ভয়ে চুপ করে থাকে। মিনমিন বলে বলে, আয়ার নাম তো রেজিনারেরও, কিন্তু সে তো আজ অফিসে আসে নাই স্যার। ও, তাহলে ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসো। আর হ্যাঁ, এই নাও, কিছু খেয়ে নিও। আর ওকে সাথে করে নিয়ে আসবে, কেমন? নীরব মিয়ার দিকে 1,000 টাকার একটা নোট বাড়িয়ে দেয় আজমল সাহেব। নীরব মিয়া হাত বাড়িয়ে টাকাটা নিয়ে রেজিনা রেনুর বাড়ির পথ ধরে। নানান প্রশ্ন মনের মাঝে জেগে ওঠে, তবুও নিজেকে শান্ত রাখে। কি দরকার এসব ঝামেলা জড়িয়ে? রেজিনা আপা, এদিকে শোনো। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ে নীরব। রেজিনা তখন উনুনে ভাত চাপিয়েছে। সকালে মেয়েটা না খেয়ে কলেজে গেছে, এসে জানি গরম ভাত খেতে পারে। নীরব মিয়ার গলা শুনে বাইরে বেরিয়ে আসে। কিছু বলবে নীরব ভাই? বড় সাহেব আমাকে ডেকেছে, এখানে চলো, আমাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। চোখে মুখে ভয়ের ছায়া এসে ভিড় করে রেজিনা রেনু। তবুও মুখে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর মাথা নেড়ে ঘরের ভিতরে চলে যায়। মিনিট 10 পরে বেরিয়ে এসে বলে, চলো নীরব ভাই। নীরব মিয়া রেজিনা রেনুর পাশে হেঁটে চলছে। বারবার চোখে এই মহিলাকে দেখছে। মাঝে মাঝে তাকে বড্ড অসহায় মাঝে মাঝে বড্ড ভাগ্যবতী মনে হচ্ছে। কিন্তু কারণগুলো নীরব মিয়া নিজেও ধরতে পারছে না। স্যার, রেজিনা আপাকে নিয়ে এসেছি। আচ্ছা, তুই এখন যা। নীরব মাথা নেড়ে চলে যায়। রেজিনা মাটির দিকে তাকিয়ে আছে, হাতের আঙ্গুলে কাপড় পেঁচিয়ে যাচ্ছে। কি জন্য তাকে ডেকে নিয়ে এসেছে বুঝতে পারছে না। এখন মনে হচ্ছে না না আসলেই ভালো হতো। রেজিনা, তোর মেয়ে আছে না একটা? হ্যাঁ, একটাই মেয়ে আমার। কি করে তোর মেয়ে? এই তো কলেজে পড়ে, অনার্সে ভর্তি হয়েছে এবার। বিয়ে দিবি তোর মেয়েকে আমার ছেলের সাথে? রেজিনারও অবাক দৃষ্টিতে আজমল সাহেবের দিকে তাকায়। কি করতে চাই এই লোকটা? কিছু বুঝে উঠতে পারে না। আমার ছেলে একটা বড় কোম্পানিতে চাকরি করে, তুই তো ওকে দেখেছিস। রেজিনারের কাছে আশরাফুল ছেলেটা অপরিচিত নয়, কয়েকবার বাবার অফিসে এসেছে, সেই সুবিধে দেখা। আজমল সাহেব এই অফিসে চাকরি দিতে চেয়েছিল ছেলেকে, তবে ছেলে নাকি নিজের যোগ্যতায় চাকরি করবে, বাবার নাম ভাঙিয়ে চলবে না, তাই রাজি হয়নি। ছেলেটার কথা বলার ধরন বেশ ভালো, ছোট বড় সবাইকে সালাম দিয়ে কথা বলে। আগেরবার রেজিডেন্টেরও আশরাফুলকে চা দিতে গেলে তাকে সালাম দিয়েছে, দেখতে সুন্দর। কিরে, কী ভাবিস? এত ভাবনা ছেড়ে দে। তোর মেয়ে দেখতে বেশ সুন্দর, আমার বেশ পছন্দ। আমার ছেলের সাথে বেশ সুখে থাকবে। রেজিনা ভেবে পায় না, ছেলে ভালো, চাকরি করে, স্বভাব চরিত্র ভালো, এমনি শুনছে। ছেলের বাপের চরিত্র যেমন, ছেলের আবার তেমন না তো। ভয় হয় রেজিনা রেনুর, তবুও মাথা নেড়ে সম্মতি জানায়। আজ বিকেলে তোর মেয়েকে দেখতে যাব, বিয়ের ঝামেলা শেষ হলে আবার অফিসে আসবি, কেমন? আচ্ছা, ঠিক আছে। সারাটা পথ চিন্তা করে কোনো কুল পায় না রেজিনা। নিজের স্বামীর টাকার লোভে তাকে ছেড়ে চলে গেছে। স্বল্প বেতনে চাকরি করে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে রাজি নয় সে। এই প্রস্তাবটা বেশ ভালো, না করার দরকার হয় না। বহু পুরুষ মানুষের একটু সমস্যা থাকতেই পারে, আর বাপের দোষ আছে বলে ছেলের দোষ থাকবে নাকি? তাছাড়া আজমল সাহেব এত বছর বউকে নিয়ে সংসার করছে, কই তাকে ছেড়ে অন্য কাউকে তো বিয়ে করেনি। মেয়ের বিয়ে সে এখানেই দিবে। ছেলে ভালো চাকরি করে, দেখতে সুন্দর, বড় ঘর হলেই মেয়ে সুখে থাকবে, এমন চিন্তাধারা আজকাল 90% মানুষের ভিতর দেখা যায়। রেজিনা রেনু তার ব্যতিক্রম নয়। হয়তো টাকাই সুখ দিতে পারে, না হলে তার স্বামী তাকে ছেড়ে চলে যাওয়া পর থেকে রেজিনা রেনু মনে গেঁথে গিয়েছে টাকাই জীবনের সুখ আনতে পারে, টাকাই জীবনের সব। তা না হলে অমর সুখের সংসার ছেড়ে কি কেউ চলে যায় নাকি? নিজের স্বামী টাকা ছিল না বলে স্বামী চলে গেছে, মেয়ের বেলায় সেই ভুল করবে না, বড়লোক বাড়ি থেকে বিয়ে দিবে। এরপর মীরার বিয়ে হয়ে যায় আশরাফুলের সাথে। কি হলো মা, কি ভাবছো? মেয়ের কথা হুঁশ ফিরে আসে রেজিনা রেনুর। নড়ে চড়ে বসে, না কিছু না। এসব কি শুনছিস তুই? কে জানে, এসব সত্যি না।
মায়ের বিচলিত চেহারা দেখে বলে দিচ্ছে সে মিথ্যে বলছে। মীরা আর দ্বিতীয়বার প্রশ্ন করে না। মা হয়তো তাকে সত্যিটা বলতে চাইছে না। কেউ যদি তোমাকে কোনো কথা বলতে না চায়, তবে সে কথা না শোনাই সব থেকে ভালো। রেজিনা রেনু মীরার চিবুক স্পর্শ করে বলে, মা তুই ভালো আছিস তো? মীরা মরির হেসে বলে, এই তো মা, আল্লাহ যেমন রেখেছে বেশ ভালো। খাওয়ার চিন্তা নেই, এত বড় বাড়িতে থাকতে পারছে, আর কি চাই বলো? রেজিনা রেনু মুচকে এসে বলে, মা আমি যা করেছি তোর ভালোর কথা ভেবেই করেছি। তোর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে দিনরাত পরিশ্রম করে তোকে বড় করে তুলেছি। বড়লোক পরিবার থেকে বিয়ে দিয়েছি যাতে তোর বাবার মতো লোভী হয়ে না যায়। তুই আমার উপর কোনো রাগ রাখিস না মা। মীরা কোনো উত্তর দিতে পারে না। জীবন এমন বাঁকে এসে দাঁড়িয়েছে, একজনকে পাশে পেতে বড্ড ইচ্ছে করছে, কিন্তু কে দাঁড়াবে তার পাশে? কে তাকে আগলে রাখবে? এমন কি কেউ নেই? মা চলো, অনেক রাত হয়েছে, খেয়ে নিও। রেজিনারও মেয়ের কথা মতো খেতে চলে যায়। সকালে নিজের মতো করে খেয়ে নিয়েছে, অনেকে বাড়িও চলে গেছে। রেজিনারেনও খেয়ে বাড়ির দিকে পা বাড়ায়। মীরা অনেকবার থাকতে বলেছিল, কিন্তু সে রাজি হয়নি। পাছে মেয়েকে যদি কোনো অপমান সহ্য করতে হয়। মীরা মন খারাপ করে ঘরে বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। কতদিন হয়ে গেলেও মায়ের পাশে ঘুমায় না। মা একদিন থেকে গেলে কী এমন হতো? বড্ড অভিমান হয় মায়ের উপর। পরক্ষণে মনে হয় মা চলে গিয়ে ভালোই করেছে। থাকলে হয়তো মীরার কষ্টগুলো চোখে পড়তো তার। কি দরকার শুধু শুধু মায়ের কষ্ট বাড়িয়ে? তাছাড়া এ বাড়িতে কেউ তো মাকে থাকতে বলেনি। এত রাতে মা কি করে যাবে সে চিন্তাও কারো মাথায় আসেনি। সকালে নিজের মতো করে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে। মীরা রেজিনারেনও খেয়েছে কিনা সে খবর নেওয়ার প্রয়োজন মনে হয়নি কারো কাছে। এ বাড়িতে মা না থেকেই বেশ ভালো করেছে। মিনিট দশেক পর বাইরের ঘরে রেজিনারেরও গলা শোনা যায়। মীরার মনের ভুলে মনে করে তেমন গায়ে লাগে না। এক মনে কিছু একটা নিয়ে চিন্তা করছে। মীরা, মা জামাই আজ যেতে দিল না। মাঝপথ থেকে নিয়ে এসেছে। এত রাতে কিছুতেই একা যেতে দিল না ছেলেটা। রেজিনা রেনু গলা পেয়ে মীরা চোখ তুলে তাকায়। আশরাফুল আর রেজিনা রেনু পাশাপাশি দাঁড়িয়ে আছে। মীরা চোখের ভুল মনে করে চোখ কসলাতে আবার তাকিয়ে একই দৃশ্য দেখতে পায়। আবেগী চোখ দিয়ে পানি আসতে চায়, তবে অজানা আবরণে অশ্রুকণা আটকে যায়। বিছানা গুছিয়ে মাকে নিজের ঘরে ঘুমাতে বলে ছাদে চলে যায় মীরা। মায়ের পাশে ঘুমাতে বড্ড ইচ্ছে করছে, তবে নিজের দাম্পত্য জীবনের কষ্ট মাকে দেখাতে ইচ্ছে করছে না। সারা জীবন মা অনেক কষ্ট পেয়েছে, এখন না হয় মেয়ের দুঃখ পেলে, কষ্ট না পেলেই পেল। রেজিনা রেনু বিছানায় পিঠ এলিয়ে দেয়। কিছু সময় এবার গভীর ঘুমে তলিয়ে যায়। মেয়ে হয়তো জামাইয়ের কাছে আছে, তাই আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে হয় না তার। নিস্তব্ধ রাত, অন্ধকার আকাশ, কয়েকটা তারা নিজের মতো জ্বলছে, কিন্তু তাদের আলোয় পৃথিবী আলোকিত হচ্ছে না, বরং অন্ধকারে আরও গাঢ় হয়ে ফুটে উঠছে। মীরা রাতের অন্ধকারে তারার আলো দেখছে, ব্যস্ত হয়ে আছে। আকাশ পাতাল কী সব ভেবে চলেছে। তার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু তা মীরার চোখে পড়েনি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এমনকি এখনও দিয়ে চলছে, তাই না মীরা? আশরাফুলের কণ্ঠে মীরা চমকে যায়। ব্যস্ত হয়ে আশেপাশে তাকায়। পাশে তাকাতেই দেখতে পায় আশরাফুল দাঁড়িয়ে আছে, বুকের সাথে হাত বেঁধে আকাশের দিকে তাকিয়ে মীরার মতো তারা দেখছে। মীরা কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরবতা কি আমি সম্মতি ধরে নেব? মীরা তবুও জবাব দেয় না। কী জবাব দিবে সে? আশরাফুল তাকে মেনে নিলে হয়তো এত কষ্ট সহ্য করতে হতো না মীরাকে। তবু আশরাফুলকে সে দোষ দিতে পারে না। আশরাফুল তো তাকে নিজের ইচ্ছে বিয়ে করেনি, আজমল সাহেবের কথা রাখতে বিয়ে করেছে। তবুও দোষ তার। সে কি পারতো না নিজের বাবাকে বোঝাতে বা বিয়েটা না করতে? কিন্তু সে তা করেনি। এমনকি বিয়ের পরেও কখনো মীরা কী প্রয়োজন বা মীরা কেমন আছে তা দেখতে যায়নি। তাহলে কি দোষটা তার না? মীরা কথা ঘুরিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করব আপনাকে? আশরাফুল খানিকটা চমকে যায়। এতদিন মীরা কখনো তার কাছে কিছুই জানতে চায়নি। যতটুকু যা কথা হয়েছে সবটা কাজের প্রয়োজনে। তবুও মাথা নেড়ে সম্মতি জানায়। আস্তে আস্তে বলে ওঠে, হুম বলো। মীরার মাঝে নিঃসংকোচ কাজ করে। এবার ভাবে না, কিছু জানতে চাইবে না। কি দরকার কারো কাছে কিছু জানতে চেয়ে? বলার হলে তো নিজের থেকে বলবে। তবুও কৌতূহল কমে না। নিজের সাথে দ্বন্দ্ব কাটিয়ে প্রশ্ন জাগে, আপনার মানিব্যাগে আমার ছবি কেন? আশরাফুল শান্ত গলায় জবাব দেয়, ছবিটা তোমার মতো দেখতে হলো, মানুষটা তুমি না। মীরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। মীরার মতো দেখতে? তার মানে মীরার মতো দেখতে আরও কেউ আছে পৃথিবীতে? কলেজের স্যারের কাছে শুনেছিল একজনের মতো দেখতে নাকি অনেক মানুষ পৃথিবীতে আসে। তাহলে এই ছবির মেয়েটা কি তেমন একজন? সত্যি আমার মতো দেখতে অন্য কেউ এই পৃথিবীতে আছে? আমাকে তার সাথে একবার দেখা করে দিন। আশরাফুল মীরার কৌতূহল দেখে অবাক। নিজের মতো দেখতে অন্য একজন আছে শুনে
কারোর মনে এত কৌতূহল জাগতে পারে? এক রাত হতাশা নিয়ে আশরাফুল জবাব দেয়, কি করে তোমার সাথে তার দেখা করাবো? সে তো আমার জীবনে নেই। হাসি খুশি ছেলেটাকে জীবন্ত লাশ বানিয়ে চলে গেছে। আপনাকে ছেড়ে চলে গেছে? শুধু আমাকে ছেড়ে চলে যায়নি, বরং মানুষের উপর আমার ভরসা বিশ্বাস এগুলো নষ্ট করে দিয়ে গেছে। আমি চাইলেও নতুন করে কাউকে আমার জীবনে জড়াতে পারি না। বড্ড ভয় হয়। সবাই তো আর সমান হয় না। একজন চলে গেছে মানে এমন তো না যে সবাই চলে যায়। তোমার মতো আমিও এটাই ভাবতাম। তবে আমার বিশ্বাস একবার নয়, দুবার ভেঙে গেছে। ভেঙে যাওয়া গাছের নতুন পাতা গজাতে অনেক দিন সময় লাগে। আমিও তো নিঃশেষ হয়ে যাওয়া মানুষ। মীরা কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিজের জীবন যখন এত কিছু দেখেছে, তখন অন্যের জীবন নিয়ে আগ্রহ প্রকাশ করার প্রয়োজন মনে করছে না। তবুও আমাদের জীবনে এমন একজন মানুষ অবশ্যই থাকে, যার কথা ভেবে আমরা শান্তি পাই। আমাদের তাকে নিয়ে ভাবতেও ভালো লাগে। তোমার জীবনে এমন কেউ আছে যাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে? আশরাফুলের প্রশ্নের কী জবাব দেবে জানা নেই মীরার। তবে অচেনা কারো থেকে পাওয়া চিঠিটার কথা মনে পড়ে। কে চিঠি পাঠিয়েছে মীরা জানে না। তবে সে মীরাকে নিজের খেয়াল রাখতে বলেছে, এটুকুই বা কে বলে? নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মীরার, যা আশরাফুলের চোখ এড়ায়নি। আশরাফুল ব্যস্ত হয়ে ওঠে, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে ফেললাম, দুঃখিত। কথাটা বলে আশরাফুল ছাদ থেকে চলে যায়। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে থাকে। জীবনে মানুষকে কতই কিছুই না দেখায়। আজ আশরাফুল আর মীরার তো এটা ব্যক্তিগত জীবন হওয়া উচিত ছিল। দুইজন একান্ত দুজনের। তারা যে স্বামী স্ত্রী, তবে এই সম্পর্কটা নেহাত কাগজে কলমে। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। রাত বাড়তে থাকে, মীরা ঠিক তার মায়ের কাছে ঘুমাবে। মা জানতে চাইলে বলবে তার কাছে ঘুমাতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছে। তাছাড়া এখন রাতে অনেক হয়েছে, মা নিশ্চয়ই ঘুমেছে। মীরা ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ খেয়াল করে একটা কাগজের টুকরো পড়ে আছে। কৌতূহলবশত কাগজের টুকরো হাতে তুলে নেয়। তাতে লেখা, শুভ জন্মদিন প্রণয়ী। হে আমার প্রিয়তমা, তুমি আমার জীবনে না আসা পর্যন্ত আমি কখনোই সুখ অনুভব করিনি। তুমি আমার জন্য এই পৃথিবীর স্বরূপ। তোমার এই বিশেষ দিনে আমি তোমার জীবন, ভালোবাসা, আনন্দ, শান্তি ও সুখের স্রষ্টার কাছে প্রার্থনা করি। আজ মীরার জন্মদিন। মীরা নিজেরই মনে ছিল না, কিন্তু এখানে এই কাগজটা কে রাখলো? আশরাফুল। আশরাফুল মীরার জন্য এমন প্রেমময় চিঠি লিখছে, মীরার যেন কথাটা বিশ্বাস হতে চাচ্ছে না। আচ্ছা, এই অজানা চিঠি ছেলেটা এই চিঠি লেখেনি তো? মীরা নিজের হাতের দিকে তাকায়। পোড়া জায়গাটা বেশ শুকিয়ে আছে। এখন তেমন ব্যথা হয় না। সামান্য যত্নে মানুষের মনের উপর কতটা প্রভাব ফেলে, মীরার অচেনা ছেলেটার কথা ভাবতে বড্ড ভালো লাগে। কেউ হতে পারে লোকটা? মীরার হাতের চিঠিটা উল্টে পাল্টে দেখছে। চিঠির পেছনে 1 বছর আগের তারিখ লেখা হয়েছে। নিমেষে মীরার মনের আকাশে কালো মেঘ জমা হতে থাকে। এই বুঝি চোখ দুটো থেকে বৃষ্টি গড়িয়ে পড়বে। কপালের উপর দিয়ে গড়িয়ে পড়া পানির চিহ্নগুলো হাত দিয়ে মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে। অতিরিক্ত আশা করতে নেই। মিনিট 5 পর আশরাফুল আসে। মীরা, একটা চিঠি দেখেছো তুমি? এখানে হয়তো ফেলে গেছি। মীরা কেন জানি না কথা বলতে পারে না, গলা আটকে এসে। তবুও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। তারপর চিঠিটা আশরাফুলের দিকে বাড়িয়ে দেয়। আশরাফুল মীরার হাত থেকে চিঠিটা নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তারপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যে নেই তার স্মৃতি রেখে কী লাভ? ভুলে যাওয়া তো সব থেকে ভালো। তবুও কেন ভুলতে পারি না? মীরার মনে নানান প্রশ্ন জমতে থাকে, তবে জানতে চাওয়ার ইচ্ছে হয় না। চুপচাপ পাশ কাটিয়ে চলে যায়। কয়েক পা সিঁড়ি দিয়ে নামলে আশরাফুল মীরার নাম ধরে ডাকে। মীরা সামান্য অবাক হয়, সেই সাথে অদ্ভুত এক অনুভূতির সাক্ষী হয়। নিজের অনুভূতিকে নিজের ধিক্কার জানায় মীরা। তারপর পিছন ফিরে বলে, কিছু বলবেন? আজ কি তোমার জন্মদিন? মীরা বুঝতে পারে না কী জবাব দেওয়া উচিত। এমন সহজ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়েও যেন বারবার থমকে যাচ্ছে। আজ কেন সব কিছু এমন এলোমেলো হয়ে যাচ্ছে মীরা? বলবে না আমাকে? হ্যাঁ, আজ আমার জন্মদিন। আশরাফুল চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। কী করে দুটো মানুষের এতটা মিল থাকতে পারে? তোমার কি যমজ বোন আছে মীরা? না, আমার কোনো যমজ বোন নেই, আমি একা। হতাশার ছাপ ফুটে ওঠে আশরাফুলের মুখে। সে কি কখনো তার প্রেয়সীকে খুঁজে পাবে না? হয়তো পাবে না। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়, তাকে কি করে আর খুঁজে পাওয়া যায়? হয়তো খুঁজে বেরোনো উচিত। তবুও কেন তাকে খুঁজতে মন বেকুল হয়ে থাকে? মীরা আর দাঁড়াতে পারছে না। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। সারাদিন অনেক কাজ করেছে। এখন চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা সম্ভব না। আপনি কি কিছু বলবেন? আসলে শরীরটা ভালো লাগছে না, বড্ড ক্লান্ত লাগছে। ও, আমি দুঃখিত, তুমি যাও। মীরা দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। তারপর মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। রেজিনারেরও দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল। ভালোই হয়েছে মীরার জন্য। না হলে রান্নাঘরে ঠান্ডা মেঝেতে ঘুমাতে হতো। বিছানায় শুয়ে নানান কথা ভাবতে থাকে মীরা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে
ঘুমিয়ে যায় খেয়াল করেনি। সকালে সূর্য তখন পূর্ব আকাশে জ্বলজ্বল করছে, চারিদিকে সূর্যের আলোয় আলোকিত হয়ে আছে। মীরার বেশ দেরিতে ঘুম ভাঙে। সারাদিন কাজ করার পর অত রাত জেগে থাকলে কি সকাল সকাল ঘুম ভাঙে নাকি? মীরা তো রক্ত মাংস গড়া মানুষ, রোবট তো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রান্নাঘরের কি দিকে পা বাড়ায়। না জানি আজ তাকে কোনো অপমান সহ্য করতে হবে, আবার মাও আছে তার উপর। নিজের উপরে রাগ হচ্ছে মীরা। বিকালে ছাদে দাঁড়িয়ে কথা বলতে গেল আশরাফুলের সাথে। রান্নাঘরে গিয়ে পায় রেশমা বানু প্লেট ধুয়ে সাজিয়ে রাখছে। কাঁপা কাঁপা গলায় বলল, সকালে কি রান্না করব? আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে, দুঃখিত। রেশমা বানু কোনো উত্তর দেয় না। পিছন থেকে লাবণী কণ্ঠ শোনা যায়। সে মীরার দিকে এগিয়ে আসতে আসতে বলে, তুমি ঘুম ছিলে বলে ভাইয়া এত সুন্দর একটা খাবার কিনে আনলো সবার জন্য। তুমি জেগে থাকলে তো রোজকারের মতো ওই শাক পাতা খেতে হতো। লাবণীর কথায় মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তত সময় রেশমা বানু থালা বাসন ধুয়ে রান্নাঘর থেকে চলে যায়। রেজিনা বানু রেডি হয়ে বসে আছে। মীরার সাক্ষাৎ পেলে বাসার দিকে রওনা দিবে। মীরা বাচ্চাদের মতো গিয়ে মাকে জড়িয়ে ধরে তারপর আহ্লাদি কণ্ঠে বলে, তোমাকে তোমার কাছে থাকতে খুব ভালো লাগে মা, আমাকে নিয়ে যাবে তুমি? রেজিনা বানু মেয়ের ভালোবাসা দেখে একটু অবাক হয় না। ছোট থেকে রেজিনা বানু সাথে মেয়ে এমন ব্যবহার করে। মা, তোমাকে সকালে কে খেতে ডেকেছিল? জামাই বাবা। বড্ড ভালো ছেলেটা। তুই ঘুমিয়েছিলি বলে নিজেই বাইরে থেকে গিয়ে খাবার এনেছিল। আবার সবাইকে বলে গেছে বাড়িতে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার কিনে আনবে। মীরা ব্যাপারটা নিয়ে তেমন আগ্রহ দেখায় না। হয়তো বাইরে খাবার খেতে ইচ্ছে করছে, তাই কিনিয়েছে। সব কিছু নিজের মতো সাজিয়ে রঙিন করা উচিত নয়, পরে অনেক বেশি কষ্ট পেতে হয়। মীরা এ কষ্ট পেতে চায় না। রেজিনারেনও তাড়াতাড়ি চলে যায়, বাড়ি গিয়ে আবার অফিসে যেতে হবে। মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের যাওয়ার দৃশ্য দেখে চোখ কোণ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ায় মীরার। শুষ্ক মাটি নিমেষেই তার শুষে নেয়। মীরা নিজের ঘরের দিকে পা বাড়ায়। কিছুই ভালো লাগছে না তার। ঘরের জানলায় আশেপাশে কিছু একটা দেখতে থাকে মীরা। মনে হচ্ছে কিছু খুঁজে চলছে। কাঙ্ক্ষিত 2টা কাগজের টুকরো দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াতাড়ি করে কাগজে 2টা হাতে তুলে নেয়। তার একটাতে লেখা, নিজের যত্ন নিতে শেখো, শুধু রাত দুপুরে বেলা ছাদে দাঁড়িয়ে তারা দেখলে হবে? সকালে ঘুম থেকে উঠতে হবে, গাছে পানি দিতে হবে। এত এলোমেলো হলে কি করে হবে শুনি? মীরা বুঝতে পারে না লোকটা কি করে তাকে দেখতে পায়। তবে কেন জানি না বড্ড ভালো লাগে মীরার। কেউ একজন আছে যাকে মীরা নিজের ভালো লাগা বলতে পারবে। লোকটাকে অবশ্য মীরা দেখেনি, তবুও তার থেকে চিঠি পেতে বেশ ভালো লাগে। দ্বিতীয় চিঠিতে লেখা, তোমার চোখের পানি আর তোমার পাশে দ্বিতীয় কোনো পুরুষ আমার বড্ড পোড়ায়। কেন এত হিংসা হয় বলতে পারো? মীরা চিঠিগুলো পড়ে লজ্জায় লাল হয়ে যায়। সারা মুখে লজ্জা মিশ্রিত হাসির রেখা ছড়িয়ে পড়ে। 2 হাত দিয়ে নিজের মুখ ঢাকে। এমন মনে হচ্ছে কেন কেউ তাকে সারাক্ষণ দেখেই চলেছে। কয়েক মুহূর্ত পরে নিজের কাজেই বিরক্ত হয়। চেনা নেই জানা নেই অচেনা একটা লোকের এই চিঠিতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। চিঠি দুটো একটা খাতার ভাঁজে রেখে দুপুরে রান্না করতে চলে যায়। মীরা সারাদিন কেটেছে চিঠি আর আশরাফুলের কথা মনে করতে। আশরাফুল অতীত জীবন প্রেম কাহিনী বড্ড জানতে ইচ্ছে করছে। সব থেকে বেশি অবাক হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে। কি করে এত মিল থাকতে পারে ওর চেহারার সাথে? আছে মায়ের কাছে, শুনে দেখলেই তো মন্দ হয় না। মোবাইল বের করে মাকে ফোন দিল। 2বার রিং হওয়ার পর রেজিনা রেনু কল রিসিভ করে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, এই তো ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি যেমন থাকি। দুপুরে খেয়েছিস? মা খেয়েছি। তুমি খেয়েছো? রেজিনা দুপুরে খায়নি। মেয়ের বাড়ি থেকে এসে আর রান্না করা হয়নি, তাই দুপুরে খাওয়া হয়নি। তবু মুখে বললো মা, একটা কথা জানতে চাবো? হ্যাঁ মা বলো, কি বলবি? আমার কি কোনো যমজ বোন আছে? না রে মা, আমার কাছে আছে, রাতে কথা বলি। মীরা কল কেটে দেয়। মা তো বললো তার যমজ বোন নেই, তাহলে কি করে ওই মেয়েটার সাথে এত মিল থাকার পারে? রাতের আকাশে তারা ফুটে ওঠে। মীরা আজও ছাদে দাঁড়িয়ে আছে। রহস্যময় মানুষ তাকে দেখছে নিশ্চয়। আশেপাশে উকি দিতে থাকে, কিন্তু তেমন কাউকে দেখতে পায় না। তবুও দাঁড়িয়ে থাকে। তার চোখ জোড়া যেন কাউকে খুঁজে চলছে। অজানা অচেনা এমন কেউ যাকে মীরা বড্ড বেশি চিনতে চায়, একেবারের মতো এক পলক দেখতে চায়। দূরে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে মোবাইল নিয়ে কিছু করছে। ছেলেটার মুখে মোবাইলের আলো পড়ে, শুধু মুখ দেখা যাচ্ছে, অন্ধকারের ভিতর একটা ছায়া। এই কি তবে সেই? মীরা কৌতূহল বেড়ে যায়, কিন্তু ছেলেটা অনেক দূরে, চাইলেও ডাক দেওয়া সম্ভব না। তাছাড়া মীরা তো তার নামও জানে না। এমনও নয় যে মীরা আর ছেলেটা পরিচিত। এ যদি অন্য কেউ হয় তবে অনেক ঝামেলা হবে। মীরার চোখে মুখে হতাশার ছাপ ফুটে ওঠে। নিচতলা থেকে কেউ মীরার নাম ডাকতে ডাকতে ছাদে আসতে পায়। কণ্ঠ শুনে এটা স্পষ্ট হলো, এটা আশরাফুল। আশরাফুল ছাদে এসে মীরার হাতে একটা ফুলের তোড়া ধরিয়ে দেয়। তারপর শান্ত গলায় বলে, আই অ্যাম সরি ফর এভরিথিং। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে, হন করে চলে যায়। মীরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আশরাফুল ইদানিং অদ্ভুত ব্যবহার করেছে মীরার সাথে।
সময় কারো জন্য অপেক্ষা করে না। সেদিনের পর প্রায় 2 মাস কেটে গেছে। আশরাফুল মীরার সাথে বেশ ভালোভাবেই কথা বলে। খাওয়ার টেবিলে মীরা রান্নার প্রশংসা করতে ভোলে না। মীরা এখন আশরাফুলকে নিয়ে তেমন মাথা ব্যথা নেই। অজানা সেই ছেলের প্রতিদিন মীরাকে নতুন চিঠি দেয়, ভরসা দেয়। আজ মীরা সকাল থেকে অপেক্ষা করছে চিঠির জন্য। বেশ কয়েকবার ঘরে গিয়ে দেখে এসেছে, কিন্তু কোনো চিঠি নেই। অপেক্ষার সময় যেন পার হতে চায় না। দুপুরে সকলের খাওয়া শেষ হয়ে গেছে। মীরা সবেমাত্র খেতে বসছে। এমন সময় আশরাফুল অফিস থেকে বাড়িতে আসে। আশরাফুল কখনো দুপুরবেলা বাড়িতে আসে না। আজ হঠাৎ চলে এসেছে। মীরা আশরাফুলের দিকে তাকিয়ে বলে, আপনি দুপুরে খাবেন? আশরাফুল মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়। তারপর নিজের ঘরে চলে যায়। মিনিট 10 পর ফ্রেশ হয়ে খেতে আসে। মীরা বাড়তি খাবার রান্না করা না। কাল কালে ভদ্রে খাবার বেশি থাকলে আজও বাড়তি কিছু নেই। মীরা নিজের খাবারটা রেখে বাকি ভাতগুলো পিছনের পুকুরে দিয়ে এসেছে। উপায় না পেয়ে নিজের প্লেটটা আশরাফুলের সামনে সাজিয়ে দিয়ে বলে, আপনি খেতে শুরু করুন, আমি ডিম ভেজে আনছি। আশরাফুল আচ্ছুকে মীরার দিকে তাকায়। তারপর শান্ত গলায় বলে, তুমি খাবে না? আমার সাথে বসে পড়ো, বেলা তো অনেক হলো। মীরা কি জবাব দেবে ভেবে পায় না। হাতের আঙুলে ওড়না পেঁচাতে থাকে। আশরাফুল উত্তর না পেয়ে আবার প্রশ্ন করে, কি হলো, তুমি খাবে না? আমি যখন আসলাম তখন তুমি খেতে বসছিলে, তাহলে? আসলে আমার খাওয়া শেষ, আপনি খেয়ে নিন, আমি ঘরে যাই। আশরাফুল মুচকি এসে বলে, জানো তো মীরা, মিথ্যে কথা বলতে নেই। তুমি আমার সাথে একসাথে বসে খাবার খেতে চাও না, এটা বললেই তো পারো। অবশ্য তোমার আমার মুখ দেখাও উচিত না। না মানে? মীরা কোনো জবাব খুঁজে পায় না। কি বলা উচিত বুঝতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে। আশরাফুল মুখে তখনও একটা হাসি লেগে আছে, হয়তো বিদ্রুপের হাসি। আচ্ছা মীরা, আমি কি অনেক বেশি খারাপ? না, তেমন কিছু না। আসলে আর খাবার নেই। আমি যে প্লেটে খেতে বসছিলাম ওটাই আপনাকে দিয়েছি। আমার প্লেট আপনাকে দিয়েছি শুনলে হয়তো রাগ করতেন, তাই আর বলিনি। আশরাফুল মুচকি হাসে, তারপর অন্য একটা প্লেটে নিয়ে তাতে সব খাবার অর্ধেক ভাগ করে মীরার দিকে তাকিয়ে বলে, এবার এসো, এত কাজ করো, না খেয়ে থাকা উচিত নয়। মীরা ভাবতে পারেনি আশরাফুল এমন কিছু করবে। সে ভেবেছিল হয়তো ওর প্লেট আশরাফুলকে দিয়েছে জানলে আশরাফুল রাগ করবে, তাকে ছোট লোক বলে মারতে আসবে। কিন্তু আশরাফুল খাবার ভাগাভাগি করে খেতে চাইবে, তা কখনোই বুঝতে পারেনি। আশরাফুল দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। কত সাদামাটা একটা ছেলে, যে মেয়েরকে বিয়ের রাতে অস্বীকার করছে, তার সাথে আজ খাবার ভাগ করে নিচ্ছে। দুনিয়ার মানুষগুলো কত অদ্ভুত। তুমি কি আমার সাথে বসে খাবে, নাকি আমি উঠে যাব? মীরা চায় না আশরাফুল খাবার ছেড়ে উঠে যাক। এটা শুনে রেশমা বানু আর লাবণী শুনলে তাতে অনেক বেশি কথা শোনাবে। অশান্তি একদম ভালো লাগে না তার। তাই দেরি না করে একটা চেয়ার টেনে খেতে বসে পড়ে। মীরা, লাউ চিংড়িটা রান্না দারুণ হয়েছে, তুমি কিন্তু রান্না দারুণ করো। মীরা মুচকি হাসে, তারপর প্লেটে হাত নাড়াচাড়া করে খাবার মুখে তুলতে পারে না। হয়তো আগে কখনো আশরাফুলের সাথে এক টেবিলে খাওয়া নি, তার জন্য। আশরাফুল ব্যাপারটা বুঝতে পারে, তাই মীরাকে জোর করে না, নিজের মতো করে খেয়ে চলে যায়। মীরা খাওয়া শেষ করে ঘরে চলে যায়। এতক্ষণ হয়তো লোকটা চিঠি রেখে গেছে। প্রতিদিন দুপুরের পরে মীরা চিঠিটা হাতে পায়, জানলার পাশে রাখা থাকে। এদিকে বাড়ির কেউ আসে না বলে কেউ কখনো চিঠিটা হাতে পায় না। দুপুর গড়িয়ে বিকাল হতে চাইলেও এখনও কেউ চিঠি রেখে যায়নি। মীরার মনটা বেশ খারাপ হয়ে যায়। মন খারাপ করে ছাদে চলে আসে। ছাদের উপর বেশ কয়েক রকমের ফুল ফলের গাছ আছে। আশরাফুল নিজের হাতে লাগিয়েছে সব কিছু। মীরা ছাদে গিয়ে দেখতে পায় আশরাফুল কিছু পোড়াচ্ছে। আগুনের শিখার উপর কালো ধোঁয়া আকাশে ওঠে। আশরাফুল এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ে কপাল ভিজিয়ে দিয়েছে আশরাফুলের। মীরা অবাক হয়, এই ছেলেরাও কাঁদতে পারে? যে কিনা মীরাকে এত কাঁদিয়েছে সেও আজ কাঁদছে। হয়তো ভাগ্য এমনই হয়। মীরার উপস্থিতি বুঝতে পেরে আশরাফুল চোখ মুছে ফেলে। তারপর শান্ত গলা বলে, কিছু বলবে তুমি? মীরা মাথা নাড়িয়ে বলে, না, এমনি ছাদে এসেছিলাম, ঘরে ভালো লাগছিল না বলে। মীরা, জীবনে সিনেমা থেকে অদ্ভুত হয় তাই না? বলো। সিনেমা তো আমার 3 ঘন্টা থেকে শেষ করে ফেলি, তবে জীবনের প্রতি মুহূর্তে কষ্ট পেতে হয়। আপনি এমন কেন বলেছেন? আপনার জীবনে তো কোনো কষ্ট নেই, কত সুন্দর আপনার জীবন, এত বড় বাড়ি, সকলে আপনাকে কত ভালোবাসে, এমন জীবন তো সবাই পায় না। আশরাফুল তাচ্ছিল্যে হাসি হেসে বলে, তুমি আমাকে ভালোবাসো নাকি? মীরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আশরাফুলকে সে কখনো ভালোবাসতে পারে না। এই ছেলেটা মীরার জীবন শেষ করে দিয়েছে। সেদিন মীরাকে বিয়ে করে নরক যন্ত্রণায় বরণ করতে হয়েছে মীরাকে। শ্বশুর শাশুড়ি লাবণী কত অত্যাচার করেছে, কখনো প্রতিবাদ করেনি, পাশে এসে দাঁড়ায়নি, এমনকি স্ত্রীর মর্যাদা পর্যন্ত দেয়নি। এমন মানুষকে ভালোবাসা যায়? শুধু ঘৃণা করা যায়। মীরার নীরবতা আশরাফুলকে বিচলিত করে না। সকলের নীরবতাকে সম্মতি হিসাবে ধরে নেয়। তবে আশরাফুল নিশ্চিন্তে এখন উত্তরটা না। তাকে মীরার ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। আশরাফুল মীরার ভালোবাসা আশাও করে না। শান্ত গলা বলে, জানো মীরা, সব জিনিস যেমন দেখতে হয় তেমন না। সমুদ্রকে দেখো, কত সুন্দর, কত বিলাসিতা। হাজার হাজার মানুষ সমুদ্রের পাড়ে বেড়াতে আসে, পানিতে সাঁতার কাটে। তবে সেই মাঝি এর নিষ্ঠুর জানে যে সাগরে পড়েছে, খুব কাছ থেকে একে উপভোগ করেছে। সেই নাবিকের নিষ্ঠুরতা জানে, সে সম্বলটুকু সাগরের জলে বিলিয়ে
হয়ে গেছে। আমার জীবনটাও অনেকটা তেমন। দূর থেকে অনেক বেশি সুন্দর, তবে কাছ থেকেই আমি এর নিষ্ঠুরতা জানি। মীরা অবাক হয় না, বরং কৌতূহলের প্রশ্ন করে, কী এমন নিষ্ঠুরতা আপনার জীবনে? অনেক বিশাল কাহিনী, তুমি শুনবে নাকি? মীরা দেরি করে না, চট করে বলে ওঠে, হ্যাঁ শুনবো। আশরাফুল বলতে শুরু করে তার জীবন কাহিনী। মীরা উৎসুক শ্রোতার মতো আশরাফুলের দিকে চেয়ে থাকে। দূরের আকাশে সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তবু সন্ধ্যা নামতে দেরি। মীরা, এই যে দেখো, কিছু জিনিসকে পুড়িয়ে নিঃশেষ করে ফেলেছে। এগুলো আমার ভালোবাসার চিহ্ন। অনেক যত্ন করে রেখেছি এতদিন, আজ কেন জানি আর রাখতে ইচ্ছে করলো না। যাকে ভালোবাসা হয় তার জীবন তো যত্ন করে রাখতে হয়। আমি তার চিঠি যত্ন করে রেখেছি, তার চিঠি যত্ন করে রেখেছি কথাটা বলে মীরা, তবুও আশরাফুল হয়তো শুনতে পেয়েছে, তাই কপাল কুঁচকে তাকালো মীরার দিকে, কিন্তু কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। মীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মীরা প্রশ্ন করে, আপনি যাকে ভালোবাসেন তাকে ছেড়ে দিলেন কেন? মানিব্যাগ থেকে মীরার মতো দেখতে ছবিটা বের করে কয়েক টুকরো করে আশরাফুল তারপর আগুনে পুড়িয়ে দিতে দিতে বলে, বেঈমানদের মনে রাখতে হয় না। আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে হলে তো তোমাকে সবটা শুনতে হবে, তাই না? মীরা, আমি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছি, পড়াশোনা নেই, রেজাল্ট বের হয়নি। কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সারাদিন ঘুরে বেড়ানো আর দিন শেষে বই পড়া, আড্ডা দেওয়া, সকলের সাথে গল্প করা। সেজুতি নামের একটা মেয়ে আমাদের ক্লাসমেট ছিল, একসাথে পড়তাম স্কুলে। কলেজ যাওয়া হতো না বলে ওর সাথে তেমন যোগাযোগ হতো না, আমরা বন্ধু ছিলাম। একদিন হঠাৎ রাস্তায় ওর সাথে দেখা হয়, হাতে ছোট বাচ্চাদের বই নিয়ে কোথাও যাচ্ছে। আমাকে থেকে ডাক দিল। আমি তখন রাস্তার পাশে দাঁড়িয়ে প্রথমবারের মতো সিগারেট ঠোঁটে লাগিয়েছি। সুখটান দেওয়ার আর সুযোগ পেলাম না। আশরাফুল, এদিকে শোন। ওর ডাকটা শুনে সিগারেটটা ফেলে দিয়ে ওর কাছে গেলাম। সে যদি হয়তো আমাকে সিগারেট খেতে ফেলতে দেখে ফেলেছিল। ওর কাছে যাওয়ার সাথে সাথে বলে উঠল, তুই রাস্তা দাঁড়িয়ে সিগারেট খেলে কিন্তু আমি কাকিমাকে বলে দিব। ওর কথা বড্ড মেজাজ খারাপ হইল। কে কোথা থেকে আসছে আমার মাকে নালিশ করতে। রাগে দাঁত কিরমিরিয়ে বললাম, তুই কে রে আমার মাকে বলতে যাবি? তুই কি আমার মায়ের দাসীবাদী নাকি? সে যদি মুচকি এসে বলল, না রে পাগল, আমি তো তোর বড় ভাবি। তোর ভাইয়া আমাকে অনেক পছন্দ করে, কত চিঠি দিয়েছে আমাকে তুই জানিস? সেজুদির কথা আমি শখ খেলাম বড় সড়ো কোনো রকমের, কারণ আমার কোনো বড় ভাই নেই। লাবণী তখনও বেশ ছোট। মুখ বেঁকিয়ে বললাম, দেখ, আমার কোনো বড় ভাই নেই। বাজে কথা বলিস না তো, নিজের কাজে যা। দেখো ছেলে রাখ, কতদিন বয়স তোর যে এখন সিগারেট টানছিস? আমার মতো ভালো কাজ করলে পারলে। কী এমন মহান কাজ করিস তুই শুনি? আর তাছাড়া তুই তো মহান কাজ করবি, কারণ কয়েকটা দিন পর তোর বিয়ে হবে, তুই তো বুড়ি হয়ে যাবি তখন। সে যদি আমার দিকে রাগি চোখে চাকিয়ে নিজের কাজে চলে যায়। আমিও ওকে মনে মনে গালি দিতে দিতে বাড়িতে আসলাম। কত শখ করে সিগারেট খেতে গেছিলাম, মাটি করে দিল একদম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সে যদি সোফায় বসে আছে আর মায়ের সাথে কথা বলছে। ওকে দেখে আমার হাত পা কাঁপতে শুরু করলো। এই মেয়ে তো ডেঞ্জারাস, তা তো আমার জানা ছিল না। আগে সেজুতির কাঁধে ব্যাগ তুলে বেরিয়ে গেল। এদিকে আমি তখন মহা টেনশানে। মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলাম, মা, ওই মেয়ে তোমাকে কি বলে গেল? কেন, তুই চিনিস নাকি ওকে? মেয়েটা বড্ড ভালো রে, আমাদের কলেজেই পড়তো। তোমাকে কিছু বলেছে নাকি? মা মুচকে এসে বলল, না রে বাবা, আমি এতগুলো বাজারের ব্যাগ তুলে আনতে পারছিলাম না, আবার শাড়ি পায়ে জড়িয়ে গেছিলো। মেয়েটা দূর থেকে দেখে দৌড়ে এসে আমাকে ওঠালো, তারপর ব্যাগগুলো বাড়ি পর্যন্ত দিয়ে গেল। এমন ভালো মেয়ে এখন পাওয়াই যায় না। আমি মুচকে এসে বললাম, যাক, শয়তানি আমার নামে কিছু বলেনি। কিন্তু এদিকে কোথায় যাচ্ছে? ওর বাড়ি তো এদিকে নয়, কি জানি থাকবে কোনো কাজ। টোটো কোম্পানি চাকরিটা বাঁচাতে রেডি হয়ে বের হয়ে গেলাম। মায়ের কাছে আবার মায়ের সাথে দেখা। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস, মেয়েটার মতো ভালো কিছু করতে পারিস না নাকি? কোন মেয়েটা? আরে ওই মেয়েটা, সকালে যাকে দেখলে তাড়াহুড়োয় নামটা ভুলে গেছি। কি ভালো কাজ করে শুনি? ওই তো সামনে পার্কে ছোট ছোট বাচ্চাদের পড়ায়। আমার ছেলেটা যে কেন এমন ভালো হলো না কে জানে। তো আমি কি খারাপ নাকি? না না বাবা। মায়ের উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। সব হয়েছে ওই সেজতির জন্য। কি এমন ভালো কাজ করে আমি দেখতে যাব তখন? হয়তো প্রেম করছে পার্কে বসে, আর এদিকে ভালো সেজে ঘুরে বেড়াচ্ছে। পার্কে গিয়ে দেখলাম সেজুতি কতগুলো বাচ্চাকে নিয়ে কী সব বাচ্চাগুলোকে গোল গোল করে ঘিরে রেখেছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কিরে, তুই সকাল সকাল আমার মায়ের কাছে এমন ভালো সাজতে গেলি কেন? দেখ, আমার তোকে পছন্দ না, আর আমার মায়ের আর কোনো ছেলে নেই, তাই আমার মাকে তেল দিয়ে লাভ হবে না। ও বাড়িতে তোর বিয়ে হবে না। সে যদি কয়েক মিনিট ভেবে বলল, সকালের মহিলাটা তোর মা ছিল? হ্যাঁ। আমি যদি জানতাম ওইটা তোর মা, তাহলে আরও বেশি করে পটিয়ে আসতাম। ভাবি নয়, তোর বউ হতে, হা হা। সে যদি কথাগুলো বলে মজা করে বলছিল, তবে আমি সিরিয়াসলি নিয়েছিলাম। এরপর রোজ পার্কে গিয়ে ওর সাথে দেখা করা, অনেক সময় বসে গল্প করতাম। মাসখানেক পর একদিন সে যদি প্রশ্ন করলাম, একটা কথা বলবি? বল, কী কথা? তুই কি সেদিন
ওই কথাগুলো সত্যি বলছি? কোন দিন? কী কথা? যেদিন আমি প্রথম এই পার্কে এসেছিলাম। তুই কবে প্রথম এসেছিলি? আমি কি জানি? তোর বাড়ি তো এখানে। যেদিন এখানে তোর সাথে দেখা হয়েছিল, ওই আমার মাকে শাশুড়ি এই কথাটা, ওটা তো কথায় কথায় মজা করে বলেছিলাম। ও সরি, খুব খারাপ লেগেছিল সেদিন। সরি বলেন সেখান দিয়ে চলে আসছিলাম। এমন সময় সে যদি আমাকে পিছন দিয়ে ডাক দিল, তারপর কেন, তুই কি আমাকে পছন্দ করিস? ভালোবাসি। কথাটা আসতে বলেছিলাম, তবে সে যদি শুনে ফেলেছিল। মুখ কালো করে বলল, একটু ওদিকে চল তো রে। ভেবেছিলাম হয়তো থাপ্পড় দিবে, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিলে ও আমার দুই কাঁধে হাত রাখলো। তারপর চোখ বন্ধ করে আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে একটা চুমু এঁকে দিয়ে আমার ঠোঁটে, তারপর দুই হাত দিয়ে ওর মুখ ঢেকে দৌড়ে পালিয়ে গেল। কতটা ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না। তারপর থেকে দুজনে পথ চলা শুরু, রোজ কথা বলা, দেখা করা। একদিন ওর মায়ের কাছে ধরা পড়ে গেল। ওর বাড়ি থেকে ওর বিয়ে ঠিক করলো। তখন সবেমাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমরা দুজন। ঠিক করলাম দুজনে পালিয়ে যাব, দূরে কোথাও গিয়ে টিউশনি করে সংসার চালাবো। অভাব থাকলে কষ্ট থাকবে না। কোথায় যাব, কিভাবে যাব, কিছুই জানতাম না। এইসব নিয়ে সেদিন কথা বলতে সেজুতিকে পার্কে আসতে বলেছিলাম। সেজুতি এসেছিল, আমিও গেছিলাম, কিন্তু সব শেষ তো সুখের হয় না। একটা মোটর সাইকেল সেজুতিকে ধাক্কা দিল, সেজুতি মাটিতে পড়ে গেল। আমি এপাশ দিয়ে দৌড়ে যেতে গিয়ে পা জড়িয়ে পড়ে গেলাম। একটা বাস সেজুকে চাপা দিয়ে ওর পর করে দিয়ে চলে গেল। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। একটা বন্ধুকে কল দিয়ে আসতে বললাম, তারপর ওকে নিয়ে জেলা হাসপাতালে চলে গেলাম। ডাক্তার বললেন যে অবস্থা ভালো না, বিভাগীয় হাসপাতাল নিয়ে যেতে হবে, আমাদের কিছু করার নেই। দেরি না করে অ্যাম্বুলেন্স ভাড়া করলাম, ওকে নিয়ে গেলাম। বেডে নিবে এমন সময় ওর জ্ঞান আসলো। আমার দিকে তাকিয়ে বলল, একটা কিস করবে আমাকে? আমি ওকে জড়িয়ে ধরলাম। তত সময়ও নিতে চলে আসছে। ও চোখ মেলে কিছু সময় চারিদিকে দেখলো, তারপর চিরতরের মতো চোখ বন্ধ করে নিল। এরপর থেকে আমার আর কোনো জ্ঞান ছিল না। যত সময় অজ্ঞান থাকতাম তত সময় ভালো থাকতাম, জেগে উঠলে শুধু কাঁদতাম। 6 দিন পর একটু স্থির হলাম। ওর কবরের মাটি দিয়ে আসলাম। সে যদি বাড়ি দিয়ে আমার নামে কেস করলো খুনের। পরবর্তীতে ওরা কেসটা তুলে নিয়েছিল, কারণটা আমি জানি না। তারপর কি বড্ড এলোমেলো হয়ে গেলাম, খেতাম না, রাতে ঘুম আসতো না। চোখ বন্ধ করলে ওর মরার দৃশ্য চোখের সামনে ভেসে উঠতো। এভাবে দিন চলে যেতে লাগলো। মীরা এত সময় নীরবে সব কিছু শুনলো, এবার বলে উঠলো, তার তো কোনো দোষ ছিল না, আপনি কেন নিজেকে কষ্ট দিবেন? আশাপুর মুচকে এসে মীরার দিকে তাকালো। মীরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কপাল দুইটা পানিতে ভিজে গেছে একদম। ঠোঁটে ঠোঁট চেপে ধরে আছে। আশরাফুল হাত বাড়িয়ে মীরার চোখ মুছে দিল। মীরা ইতস্তত হয়ে নড়েচড়ে বসলো। আপনার জীবন তো একদম সিনেমার মতো। তোমার কাছে হয়তো নাটক সিনেমার মতো, কিন্তু এটাই আমার জীবন। মীরা কেমন যেন খারাপ লাগছে, বসে থাকতে ইচ্ছে করছে না। কিছু জড়িয়ে ধরে কাঁদলে হয়তো একটু ভালো লাগবে। তাই ঘরের কাছে যাওয়ার জন্য উঠতে আশরাফুল বলে উঠলো, চলে যাচ্ছ? আমার জীবন কাহিনী শুনবে না? মীরা আবারও বসে পড়লো। তারপর নিরাশ হয়ে বলল, এখনো শেষ হয়নি? না রে, কষ্টের জীবন শুরুতে এখান থেকে। ও এভাবে দিন কাটতে লাগলো। ঘুমের ওষুধ খেলে হয়তো কখনো কখনো ঘুম আসতো। সব কিছু ভেতরে একটা জিনিস আমার খেয়াল ছিল, যে আমি বড় ছেলের বাপের পড়াশোনা আগের মতোই চালিয়ে যেতে লাগলাম, কিন্তু পড়তে পারতাম না। চোখের পানিতে বই ভিজে দিত। পরীক্ষার খাতায় কী লিখবো খুঁজে পেতাম না। এভাবে সময় যেতে লাগলো। 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, এভাবে 3 বছর পার হয়ে গেল। পড়াশোনায় খুব বেশি ভালো হচ্ছিল না। তখনই আমার জীবনে আসে মিতালি, যাকে একদম তোমার মতো দেখতে। মেয়েটা অদ্ভুতভাবে আমার সব কিছু বুঝে যেত। আমার ছোট ছোট কষ্টগুলো খুব সহজে উপলব্ধি করতে পারতো। প্রথমে বন্ধুত্ব, তারপর আস্তে আস্তে প্রেম, সেখানে কবেই ভালোবাসে ফেললাম। মিতালির বয়স তোমার মতো। আমাদের বয়সের পার্থক্য থাকলে সম্পর্ক তেমন কোনো সমস্যা হতো না। ওকে নিজের করে পাওয়ার জন্য আবারও পড়াশোনায় মনোযোগ দিলাম। বেকার বলে সেজত্যিকে ওর বাড়ি থেকে আমার সাথে বিয়ে দিতে চাইনি। মিতালিকে যেন হারাতে না হয়, তাই দিনরাত কষ্ট করতে লাগলাম। জীবনটা আবারও নতুন রঙে ভরে গেল। আমি যেদিন চাকরি পেয়েছিলাম কতটা খুশি হয়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। এবার মিতালি বাড়ির বিয়ের প্রস্তাব দিল। আগের ভুলটা আর হবে না। বেশ কয়েকদিন ধরে মিতালির মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আমাদের তেমন যোগাযোগ হতো না। কথাটা বলতে না পারলেও আমার দম আটকে যেত মনে হতো। সেদিন বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে ওর জন্য একটা মোবাইল কিনলাম। কথা না বলতে পারলেও আমার কিছুই ভালো লাগতো না। ওর জন্য কেনা মোবাইল নিয়ে পার্কে দাঁড়িয়েছিলাম। মিতালি প্রায় দিন এখানে ঘুরতে আসতো বিকেলে। যখনই কথা হতো তখনই মিতালি বলেছিল ওদের পাড়ায় আমি আগে কখনো যাইনি। সেদিন প্রথম গেলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। মনে মনে কত কিছু ভেবেছিলাম। মিতালি কতটা খুশি হবে আমাকে দেখে, ভাবতেই মনটা আনন্দে ভরে উঠছিল। আলো ছায়া গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব আসবে। সম্পূর্ণ করে গল্পটা করে পাবেন প্লে লিস্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।